আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফর, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ সিরিয়াস পার্ট অফ ডিজিটাল মেডিসিন রিভলিউশন। বর্তমানে কর্মরত আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে হিস্টোলজি। তো হিস্টোলজি এখানে অ্যাকচুয়ালি আমাদের physical একটা বা দুটো প্রশ্ন আসে, এর বেশি প্রশ্ন এখান থেকে আসে না। তো সেই জন্য আমরা অ্যাজ ইউজুয়াল যে ক্লাসগুলোতে আসলে বেশি ইম্পর্টেন্স নাই সেগুলোতে আমরা একটু শর্টের মধ্যে শেষ করার চেষ্টা করি, এতে করে আপনাদেরও সময় নষ্ট কম হবে এবং আমি একটু শর্টের মধ্যে একটু জিনিসটাকে আপনাদের বুঝাই দিতে পারি। সো প্রথম আহ, যে টপিকটা হিস্টোলজিতে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেল। তো হিস্টোলজি থেকে প্রথম ওভারভিউ বলি। হিস্টোলজি থেকে আমাদের জেনারেল হিস্টোলজি পোর্শনটা সিস্টেমিক থেকে কিছু লাগে। তো জেনারেলের মধ্যে মূলত আমাদের কানেক্টিভ এর মধ্যে যা যা জিনিস আছে এই জিনিসগুলোই বেশি থাকে। সো আমি জাস্ট ওভারঅল আপনাদেরকে একটু দেখাই দিই যে কোন কোন জিনিস লাগবে, স্পেশালি যে জিনিসগুলো আসলে আহ আমি বলতে চাচ্ছি যে বোঝানোর জিনিস সেগুলো একটু আমি বুঝিয়ে দিচ্ছি। তো সেলের বিষয়টা অ্যাকচুয়ালি কিন্তু আপনি দেখবেন যে জেনারেল ফিজিওলজির মধ্যে অনেকটা চলে যাবে। তো জেনারেল ফিজিওলজির মধ্যে আপনারা সেল করবেন আবার হিস্টোলজিক্যাল সেল একসাথে করে ফেলাটাই ভালো, কারণ এমন আমাদের কোনো টপিক নাই। সো সেল থেকে আপনারা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক পার্থক্যটা করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে সেটা হচ্ছে অর্গানলেসের মধ্যে মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস অর্গান, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। যেমন মেমব্রেনাসের মধ্যে বলা হয় একটা ছন্দ, যেমন মায়ের পাখি, মা দিয়ে মাইটোকন্ড্রিয়া, এ দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর বি দিয়ে পা দিয়ে হচ্ছে আপনার পারক্সিজম, গ দিয়ে হচ্ছে গলগি কমপ্লেক্স, আর ল দিয়ে হচ্ছে লাইসোম। ঠিক আছে, এটা হচ্ছে মেমব্রেনাস, বাকিগুলো নন মেমব্রেনাস। ঠিক আছে, সো এইভাবে করে আমরা কিন্তু চেঞ্জ করি। এখান থেকে আমার মধ্যে এইটুকুই যথেষ্ট, এই অংশ। আচ্ছা, সেল মেমব্রেনাস স্ট্রাকচার আপনারা মোটামুটি জানেন, ওইটা একটুখানি দেখে নেবেন। জাস্ট রিডিং, এখান থেকে আমাদের কোশ্চেন কখনই আসে ফাংশনটা দেখবেন। প্রত্যেকটা অর্গানিজমের ফাংশন দেখবেন, কারণ এখান থেকে আসলে ফাংশনে সাধারণত আসে এমসিকিউ হিসেবে। এজন্য ফাংশনটা একটুখানি দেখে রাখুন। এগুলো আপনারা আমার মনে আছে আমি এটা সেল প্রথম করছিলাম হচ্ছে ক্লাস 5 বা 6 এ। আপনারা ওই জন্য করছেন, সুতরাং সেল নিয়ে আসলে খুব বেশি বকবক করার কিছু নেই। আচ্ছা, এরপর হচ্ছে ট্রান্সপোর্টের এই যে পেজ একটা আছে, ট্রান্সপোর্টটা অ্যাকচুয়ালি আমার কাছে ফিজিওলজি দিয়ে ভালো লাগছে। জাঙ্কুয়েটের এই চার্টটা আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে রিডিং দিয়ে রাখতে পারেন একই জিনিস। তবে ফিজিওলজিতে আমি যেমন আপনাদের বা আমাদের এখান থেকে পড়ানো হয়েছে ট্রান্সপোর্টটা, এটা কিন্তু আসলে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্টের মধ্যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, তারপর হচ্ছে আপনার যে প্যাসিভের মধ্যে যে ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, তারপরে হচ্ছে আপনার অসমোসিস, অ্যাক্টিভের মধ্যে প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভ, তারপরে এইভাবে করে যে হচ্ছে আমাদের টপিকটা, এটা কিন্তু উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আপনাদেরকে কিন্তু ওই ইয়েটাও পড়ানো হয়েছে, প্রত্যেকটা পার্থক্য, প্রত্যেক বৈশিষ্ট্য। So, এই জিনিসগুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট। মূলত ফিজিওলজিতে লাগে, হিস্টোলজি থেকে। আচ্ছা, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের কি কি পার্ট আছে এটা আমরা সবাই জানি, এটা একটু লাগবে। তারপরে হচ্ছে আমি বড় করতেছি না, কারণ আমি যেহেতু এগুলো পড়াচ্ছি না, জাস্ট লাগাই দিচ্ছি। এবং এখান থেকে আসলে পড়ানোর কিছু নাই, সেই জন্য আমি কিন্তু আপনাদের লাগাই দিই। ছোট ছোট অবস্থায় লাগাই দিচ্ছি। আচ্ছা, ক্রোমাটিন ক্রোমোজোমের পার্থক্যটা একটু করবে। এর মধ্যে ক্রোমোজোম হচ্ছে কয়েড থাকে, ক্রোমাটিন হচ্ছে আনকয়েড থাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, ক্রোমোজোম থাকে কয়েড, ক্রোমাটিন হচ্ছে আনকয়েড। আচ্ছা, প্রত্যেকটা স্ট্রাকচারের যে ফাংশন গুলো আছে, ঠিক আছে, নিউক্লিয়াসের ফাংশন, তারপর ক্রোমাটিনের ফাংশন, নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশন, সবগুলোই কিন্তু করতে হবে। তারপর নিউক্লিওপ্লাজমের ফাংশন সবগুলো। মাইটোকন্ড্রিয়ার একটা ইম্পর্টেন্ট ইস্যু, ইট হ্যাজ ইটস ওন স্ট্র্যান্ড অফ ডিএনএ, এটা জানতে হবে। ফাংশন কি কি আছে ওটা জানতে হবে। কি কি সাইকেল হয় মাইটোকন্ড্রিয়াতে এটা জানতে হবে। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এগুলো হচ্ছে এখান থেকে একটু পড়ার ইস্যু। সেলটা আমি বলবো যে আসলে এটা ফিজিওলজিতে লাগে, হিস্টোলজিতেও লাগে। এটা জাস্ট একটু রিডিং করবে এবং এটা পরীক্ষার আগে পড়ার দরকার নেই, কারণ এখান থেকে এমন আহামরি কিছু নাই যেটা আপনি জানেন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে না এটা জানতে হবে, আরবিসি এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, নিউক্লিয়ার ডিএনএ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পার্থক্য জাস্ট একটা রিডিং দিয়ে রাখতে পারেন। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে কি কি থাকে এগুলো দরকার নেই আসলে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে
আমরা জানি দুই ধরনের আছে, রাফ এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং রাফটা কোথায় পাওয়া যায়, স্মুথটা কোথায় পাওয়া যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফাংশন কি এটা করতে হবে, রাফের ফাংশন এবং স্মুথের ফাংশন দুটোই করতে হবে। আচ্ছা, রাফ যেহেতু এর সাথে রাইবোজোম লাগানো থাকে, সুতরাং এখানে কিন্তু এরা প্রোটিন সিনথেসিস করতে পারে। তার সাথে হচ্ছে আপনার স্মুথ, যেটা স্মুথের মধ্যে সাধারণত প্রোটিন সিনথেসিসটা হবে না, কারণ রাইবোজোম থাকে। আচ্ছা, আর স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট কজেস স্কেলেটাল এন্ড কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন, এগুলো জানতে হবে। আচ্ছা, সো এবার করে আমাদের এখান থেকে কিন্তু ফাংশন গুলো জেনে রাখতে হবে। তো আমরা তাহলে তার পরের টপিকে যাই। হিস্টোলজি থেকে আসলে একদম স্পেসিফিক কিছু জিনিস আমাদের লাগে, আমি জাস্ট আপনাদের ওভারঅল বলে দিচ্ছি। আচ্ছা, গলগি অ্যাপারেটাসের ফাংশনটা লাগবে, তারপর হচ্ছে আপনার রাইবোজোমের টাইপস এবং ফাংশন, ঠিক আছে, এগুলো লাগবে। টাইপস এর মধ্যে এখানে ফাংশনটা করলে মোটামুটি চলে। লাইসোসোমের ফাংশন লাগবে। লাইসোসোমের হচ্ছে আপনার প্রাইমারি রাইসোম কোনটা, সেকেন্ডারি রাইসোম কোনটা, এগুলো লাগবে। প্রাইমারিটা হচ্ছে যেটা যেটা এখন আমাদের কোনো ইভেন্টের মধ্যে প্রবেশ করে সেটাকে বলা হয়। আর লাইসোসোমাল এনজাইম কি কি আছে এগুলো লাগবে। আচ্ছা, সেন্ট্রোজোম এটার ফাংশন লাগবে। তারপর হচ্ছে পারক্সিজমের ফাংশন লাগবে, স্পেশালি এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের মাধ্যমে যে হাইড্রোজেন পারক্সাইডটাকে এলিমিনেট করে এনজাইম, এটাই হচ্ছে মূলত পারক্সিজমের কাজ। এই জিনিসগুলো কিন্তু লাগবে, ডিটক্সিডেশনের ক্ষেত্রে কিন্তু পারক্সিজম লাগবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, সাইটোস্কেলেটন কি কি আছে এটা লাগবে, এবং প্রত্যেকটার একটা পার্থক্য লাগবে, ওভারঅল ফাংশন। ঠিক আছে, এই পার্থক্যটা আসলে অত ইম্পর্টেন্ট না। আমার মনে হয় হচ্ছে আপনারা মাইক্রোটিউবুলের ফাংশন আলাদা, মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট এটার ফাংশন আলাদা, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ফাংশন আলাদা। আচ্ছা, সেল সাইকেল হচ্ছে আমাদের লাগে, আমি বাসায় চ্যাপ্টারে লাগে। তো এটা এমন আমার ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে। এখানে ইভেন্ট গুলো পড়বে, এন্ড ফেজ এবং ইন্টারফেস বা মাইক্রোস্কেল ইন্টারফেস। ইন্টারফেসের কি কি স্টেপ আছে এটা একটু বলি। কোন ফেজে কি হয় এটা লাগবে, জি ফেজে কি হয়। আচ্ছা, ইন্টারফেসটা হচ্ছে অ্যাকচুয়ালি রেস্টিং ফেজ, এবং এখানে জি জি ওয়ান ফেজে কি হচ্ছে, জি ওয়ান ফেজে হচ্ছে মূলত আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রোটিন সেগুলো তৈরি হবে, আর জি টু ফেজে কিন্তু সেল ডিভিশনের জন্য যে প্রোটিন সেটা তৈরি হবে, এই পার্থক্যটা একটু জানতে হবে। আর এস ফেজে হচ্ছে জিনোম ইজ ডুপ্লিকেট, এই লাইনগুলো কিন্তু important। আমি আপনাদের জাস্ট শব্দ হিসেবে দেখাই দিই, আপনারা জানেন না যে কোন শব্দটা ইম্পর্টেন্ট, কোন শব্দটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমি আসলে আপনার কথা থেকে এটা বুঝছি যে আসলে এই এমসিকিউ বা এসবিআই রিলেটেড পরীক্ষার জন্য খুব ঢালাও করে পড়ে আসলে খুব একটা লাভ নেই, স্পেশালি রেসিডেন্সির জন্য এটা বেশি প্রযোজ্য। ঢালাও করে পড়ে লাভ নেই, আপনাকে স্পেসিফিক পয়েন্ট গুলো পড়তে হবে, যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন করা সম্ভব। আচ্ছা, সেল ডিভিশনের মধ্যে জাস্ট রিডিং দিয়ে রাখবেন, এগুলো তো আপনারা মোটামুটি জানেন, এগুলো আমরা অনেক পড়ে আসছি অলরেডি, এগুলো নিয়ে কিছু বলবো না। মেটাফেজে হচ্ছে ক্রোমোজোমটা ইকুইটোরিয়াল রিজিয়নে আসে, বিষুবীয় অঞ্চলে আসে, এটা মনে রাখতে হবে। এবং অ্যানাফেজে হচ্ছে এটা সেপারেট হয় এবং মাইগ্রেট করা শুরু করে, এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে? অর্থাৎ এইভাবে করে আপনাকে কিন্তু কোশ্চেন করতে হবে। মায়োসিসের মধ্যে আপনার মায়োসিস ওয়ানে কি কি হয় এগুলো একটু জানতে হবে। মায়োসিস ওয়ানের মধ্যে যে প্রোফেজ ওয়ান, এটার মধ্যে যে পাঁচটা স্টেপ আছে, এগুলো একটু একটু আপনাকে জানতে হবে। এর মধ্যে যেমন কায়াজমা ফর্মেশন হচ্ছে প্যাকাইটেড স্টেজ, ক্রসিং ওভার হচ্ছে প্যাকাইটেড স্টেজ, ঠিক আছে। এরকম স্পেসিফিক কিছু কিছু পয়েন্ট আপনাকে জানতে হবে, যেগুলো আমি আপনাদের বলে দেবো। ঠিক আছে, এর বাইরে কিন্তু খুব বেশি এখান থেকে পড়ার দরকার নেই, তবে রিডিং করে রাখবেন। রিডিং করার কোনো বিকল্প নেই সবকিছু। রিডিং করলে আপনি দেখবেন যে আসলে সবকিছু সম্পর্কে একটা কনফিডেন্স আছে। আচ্ছা, অ্যানাফেজ ওয়ানে এখানে কিন্তু সেন্ট্রোমের ডিভাইড হয় না, এটা আপনাকে মনে রাখতে হবে, ডোন্ট ডিভাইড সেন্ট্রোমের ডাজন্ট ডিভাইড। এরপর মায়োসিস টু এর মধ্যে আমাদের অ্যানাফেজ টু তে গিয়ে ডিভাইড হয় সেন্ট্রোমিয়ার, এটা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, ডিফারেন্সটা পড়ে রাখবেন, ডিফারেন্স করলে আপনার এখান থেকে সাধারণত যে প্রশ্নগুলো হয় সবই পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনটা একটু ইম্পর্টেন্ট। বেসমেন্ট মেমব্রেন কিন্তু একটা লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, এবং এটা দুটো অংশ থাকে, একটা হচ্ছে বেসাল ল্যামিনা আর একটা হচ্ছে রেটিকুলার ল্যামিনা। ঠিক আছে, বেসাল ল্যামিনা এবং রেটিকুলার ল্যামিনা। বেসাল ল্যামিনাটা হচ্ছে আমাদের
বেসমেন্ট মেমব্রেনের সাথে সিনোনিমাস হিসেবে অনেক সময় ইউজ হয়। এর আবার দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে ইলেকট্রোলুসেন্ট লেয়ার বা ল্যামিনার লেয়ার, আর একটা হচ্ছে ইলেকট্রন ডেন্স লেয়ার বা ল্যামিনার ডেন্স। ঠিক আছে? আচ্ছা, ল্যামিনার লেয়ার, ল্যামিনার ডেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্টের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বেসাল ল্যামিনার কম্পোনেন্ট হচ্ছে টাইপ 4 কোলাজেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আর তার সাথে অ্যাঙ্করিং ফাইবার থাকে যারা হচ্ছে ফর্ম বাই কোলাজেন টাইপ 7। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে টাইপ 4 কোলাজেন দিয়ে বেসাল ল্যামিনার ফর্মেশন হয়। এটা নিচের অংশের সাথে অ্যাঙ্কর্ড হয়ে থাকে হচ্ছে টাইপ 7 কোলাজেন। আচ্ছা, রেটিকুলার ল্যামিনার মধ্যে কম্পোনেন্ট হচ্ছে টাইপ 1 এবং টাইপ 3 কোলাজেন, রেটিকুলার ফাইবারস। এগুলো কিন্তু হিস্টোলজি থেকে এরকম খুব মানে ছোট ছোট মানে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে যেগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। ফাংশনটা পড়তে হবে, বেসিক নিউমেরিক ফাংশন, ইন্টারসেলুলার অ্যাডহেশন, ইন্টারসেলুলার জাংশন বা জাংশনাল কমপ্লেক্স, এটা ফাংশন পড়বেন। ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেটিং জাংশন, অ্যাডহিয়ারিং জাংশন এবং ইমপারমিয়েবল জাংশন। অ্যাডহিয়ারিং জাংশনের একটা নাম আছে অ্যাডহেসিভ অ্যাঙ্করিং জাংশন, আর ইমপারমিয়েবল জাংশনের মধ্যে অক্লুসিভ জাংশন। আচ্ছা, তো কার মধ্যে কে আছে এটা অবশ্যই আপনাকে করতে হবে। এর মধ্যে স্ট্রংগেস্ট হচ্ছে ডেসমোজোম বা ম্যাকুলা অ্যাডহেরেন্স, কারণ ডেসমোজোম হচ্ছে তিব্বতামের মতো, তো দুই থেকে দুটো অংশ থেকে একটার মধ্যে একটা ঢুকে যায়। ঠিক আছে? ডেসমোজোম। হেমি ডেসমোজোম হচ্ছে জাস্ট একটা অংশ থাকে, দুটো অংশ থাকে, ওই একটা অংশ দিয়ে লাগানো থাকে, এটা হচ্ছে হেমি ডেসমোজোম। জুগুলা অ্যাডহেরেন্স হচ্ছে অ্যাডহেরেন্স থেকে গ্যাপ জাংশন হচ্ছে, এটার একটা নাম হচ্ছে নেক্সাস, এটা হচ্ছে গ্যাপ হিসেবে থাকে। ঠিক আছে? গ্যাপ জাংশন কিন্তু কমিউনিকেট করে, যেটা দেখবেন যে নেক্সাস বলে কিন্তু একটা আপনার ডাচ বাংলা ব্যাংকের মনে হয় একটা ইয়ে আছে, যে মানি ট্রান্সফার কমিউনিকেট করার জন্য। ঠিক আছে? আচ্ছা, আর ইমপারমিয়েবল জাংশন হচ্ছে টাইট জাংশন, যেখান থেকে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, এমব্রায়োলজি থেকে যেমন আমি আপনাদের তিন চারটা টপিক বলছিলাম যে তিন চারটা টপিক থেকে প্রশ্ন আসবে, হিস্টোলজিতে এরকম তিন চারটা টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসবে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের আপনাদের ওভারঅল লাস্ট আমি বলে দিব, এখন একটু দাগা রাখেন। ইনফিনিটি স্টার টপিক, সেটা হচ্ছে টাইট জাংশন বা জোনুলা অক্লুডেন্সের আপনার কোথায় কোথায় থাকে এই জিনিসটা। ঠিক আছে? এটা কোথায় কোথায় থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল, ডিস্টাল কনভলিউটেড টিউবিল, কালেক্টিং ডাক্ট, তারপর হচ্ছে আপনার যে কোনো ব্যারিয়ারে থাকতে পারে, যেমন হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, তারপর হচ্ছে আপনার ব্লাড প্লাসেন্টার ব্যারিয়ার, সবকিছুতেই থাকবে। লাং এপিথেলিয়ামে থাকে, গলব্লাডার এপিথেলিয়ামে থাকে, স্কেলেটাল মাসলে থাকে। এই হচ্ছে টাইট জাংশন ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাংশন গুলো লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার জরুরি অ্যাডিয়ারেন্স, এটার একটা প্রোটিন থাকে, ট্রান্সমেমব্রেন প্রোটিন, এটাকে বলা হয় ক্যাডহেরিন। এটা রাখবে, এবং ক্যাডহেরিন মিউটেশন কিন্তু স্টমাক কার্সিনোমার সাথে রিলেটেড, আপনারা জানেন সেটা। আচ্ছা, ডেসমোজোম বা ম্যাকুলা অ্যাডহিয়ারেন্স জাস্ট ডিস্ট্রিবিউশনটা একটু দেখতে পারেন, এটা অত ইম্পর্টেন্ট না। রাইট জাংশনের ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট, সেটা এখানে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হেমিডেসমোজোম। হেমিডেসমোজোম একটা প্রোটিন থাকে যেটাকে বলা হয় ইন্টেগ্রিন। ঠিক আছে? এগুলো লাগবে, স্পেসিফিক প্রোটিনের নামগুলো লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যাপ জাংশন আর কমিউনিকেটিং জাংশন। গ্যাপ জাংশন আর কমিউনিকেটিং জাংশন কোথায় কোথায় থাকে এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে? এবং এখানে একটা প্রোটিন থাকে যেটাকে বলা হয় করেক্সিন, কানেকশন। আচ্ছা, সো এইটা এই পার্থক্যটা একটু করবেন, স্পেশালি এখানে হচ্ছে আপনার ট্রান্সমেমব্রেন প্রোটিন গুলা কে কোথায় এটা একটু করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং সাইটোস্কেলেটাল কম্পোনেন্ট এর সাথে কোন সাইটোস্কেলেটন অ্যাডেড থাকে এটাও করতে হবে। ঠিক আছে? এই উপরের দুইটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম মুখস্থ করতে হবে। আচ্ছা, একটা হচ্ছে এখান থেকে লাগবে। আচ্ছা, এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পেশালাইজেশন অফ এপিক্যাল সেল সাইকেলস। আমাদের বছরে এটা থেকে দুইটা কোশ্চেন আসছে, পর পর দুইটা কোশ্চেন। ঠিক আছে? সুতরাং এখান থেকে কিন্তু কোশ্চেনের সম্ভাবনা বেশি। সো মাইক্রোভিলাই হচ্ছে মাইক্রোফিলামেন্ট দিয়ে তৈরি হয়, এটা মনে রাখতে হবে। এবং এটা কোথায় কোথায় থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ফাংশন কি এটা জাস্ট একটু করে রাখবে। স্টেরিওসিলিয়া, স্টেরিওসিলিয়া হচ্ছে আমাদের লাইনিং অফ এপিডিডাইমিস এবং ডাক্টাস ডিফারেন্স এই জায়গায় থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। and they are much longer and less mobile than microvilli এবং branched, এটা মনে রাখতে হবে। তাহলে মাইক্রোফিলিয়া বড় ভাই হচ্ছে স্টেরিওসিলিয়া, যারা লম্বা এবং ব্রাঞ্চ কিন্তু লেস মোবাইল। সেটা থাকে এপিডিডাইমিস এবং হচ্ছে ডাক্টাস ডিফারেন্স। মাইক্রোফিলাই থাকে হচ্ছে আপনার বিভিন্ন ব্রাশ বর্ডার থাকে, সেই স্মল ইন্টেস্টাইন বা প্রক্সিমাল টিউবুলার থাকে। সিলিয়ার মধ্যে থাকে হচ্ছে মাইক্রোটিউবুল, এটা মনে রাখতে হবে, মাইক্রোফিলামেন্ট না, মাইক্রোটিউবুল। ঠিক আছে? মাইক্রোফিলামেন্ট থাকে কিন্তু মাইক্রোফিলাই। তো সিলিয়াটা কোথায় থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে?
স্ট্র্যাটিফাইড সিলেক্টেড কলামনার ভিতরে থাকবে, সিলেক্টেড সিম্পল স্কোয়ামাস কলামনার ভিতরে থাকবে, ওপিটার পার্টনার রেসপিরেটরি সিস্টেম। সিঙ্গেল সিলিয়াম কোথায় থাকে সেটা হচ্ছে হেয়ার সেল অফ ভেস্টিবুলার অ্যাপারাটাস ইন দ্য ইনার হেয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফাংশন কি এটা লাগবে, সিলিয়ার মোটিভেটের জন্য এটিপি প্রয়োজন হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। আচ্ছা, ফ্লাজেলা, ফ্লাজেলা হচ্ছে এটা আমাদের সিমিলার স্ট্রাকচার টু সিলিয়া, বাট এটা হচ্ছে লম্বার, অর্থাৎ সিলিয়ার বড় হয়ে গেছে ফ্লাজেলা, যেমন মাইক্রোফিলিয়ার বড় হয়েছিল স্টেডিয়া সিলিয়া, তেমনি সিলিয়ার বড় হয়ে গেছে ফ্লাজেলা। এবং ফ্লাজেলাটা কিন্তু কোথা থেকে হিউম্যানের ক্ষেত্রে অনলি ইন স্পারমাটোজোয়া অফ দ্য হিউম্যান বডি। ফাংশন হচ্ছে এটা মুভমেন্টে হেল্প করা, আপনারা জানেন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আমাদের সেল চ্যাপ্টারটা শেষ, এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু থেকে আমাদের যে অরিজিন এটা লাগবে, যে এক্টোডার্মাল থেকে কি আসতেছে, এন্ডোডার্মাল থেকে কি আসতেছে, মেসোডার্মাল থেকে কি আসতেছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে। আর ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু এটা অবশ্যই আপনাকে করতে হবে। এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট হচ্ছে এপিথেলিয়াল টিস্যু কিন্তু অ্যাভাস্কুলার এবং এদের কিন্তু নার্ভ সাপ্লাই থাকে। ঠিক আছে, এই দুটো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ফাংশন আমরা সবাই জানি, এটা আমার পড়ার কিছু না, এবার রেডি দিয়ে রাখবো। আচ্ছা, তারপরে ক্লাসিফিকেশন অফ এপিথেলিয়াল টিস্যু একটু করতে পারেন। ঠিক আছে, এটা আসলে একটু অনেক সময় আসলে এটা পড়া লাগে না, কারণ আমরা আসলে এখান থেকে তো উদাহরণ করবো, সেই হিসেবে না পড়লেও চলে। আচ্ছা, এবার আমরা আসি সিম্বল স্কোয়ামাস এপিথেলিয়াম। প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন একটু একটু করে জেনে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসলে ডিস্ট্রিবিউশন থেকে আসে। তো ডিস্ট্রিবিউশনটা জানবেন, ফাংশনটা রিডিং করবেন, কোশ্চেন আসলে কথা না ফাংশন। সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, তারপরে হচ্ছে আপনার আচ্ছা সারফেক্টেন্ট, একটা জিনিস মনে রাখতে হবে, যদি ফিজিওলজির প্রশ্ন, সারফেক্টেন্ট সবকিছুকে কমায়, কি এই জিনিসটা কাকে কাকে বাড়ায়, সেটা হচ্ছে লাং কমপ্লায়েন্সকে বাড়ায় এবং ওয়ার্কিং ফোর্সকে বাড়ায়, এটা মনে রাখবে। লাং কমপ্লায়েন্স মানে হচ্ছে লাংসের ফোলার ক্যাপাসিটি, লাংসের ফোলার ক্ষমতাকে বাড়ায়, আর ওয়ার্কিং ফোর্সকে বাড়ায়, বাট বাকি সবকে কিন্তু কমায় সারফেক্টেন্ট, এটা। আচ্ছা, ডিস্ট্রিবিউশন যেভাবে বলতেছিলাম সবগুলো ডিস্ট্রিবিউশন আপনাদের লাগবে। আহ, তারপর হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়ামের ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামের ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু আমাদের লাগবে। ডিস্ট্রিবিউশন গুলো কি আসলে খুব বেশি কোশ্চেন এখান থেকে আসে না, বাট এটা এমন একটা পেইড টপিক, আমরা ফার্স্ট থেকে পড়ি, সেই জন্য এটা আসলে মানে মিস দেওয়ার উপায় নেই, এখান থেকে কোশ্চেন এসে যেতেই পারে। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এখান থেকে আপনাকে ডিস্ট্রিবিউশনটা করতে হবে, ফাংশন করতে হবে। ফাংশনের মধ্যে এটা কিন্তু নন কেরাটিনাইজ, এটা কেরাটিনাইজ। ঠিক আছে, কেরাটিনাইজটা কিন্তু আপনার সেক্রেশন করে না, নন কেরাটিনাইজটা সেক্রেশন করে, বাকি ফাংশন কিন্তু সেম, দুইটাই প্রিপেয়ার করা হয়েছে। স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে, ডিস্ট্রিবিউশন ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সাথে আপনার ট্রানজিশনাল এপিথেলিয়াম বা ইউরোথেলিয়াম, এটার হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা একটু পড়বেন, এই যে এই পয়েন্টগুলো জাস্ট মানে জানার জন্য। ডিস্ট্রিবিউশন করতে হবে ইউরিনারি ব্লাডার, ইউরেটার, রেনাল ডায়ালিসিস এবং আপার পার্ট অফ দ্য ইউরেথ্রা। আচ্ছা, এই চারটা সামারি টেবল দ্য লাইনিং এপিথেলিয়াম, এই চারটা হচ্ছে আপনার জন্য ইনফিনিটি স্টার একটা টপিক, এটা অবশ্যই পড়বেন। এবং এটা একটু পরীক্ষার দিন সকালেও পড়ার চেষ্টা করবেন, কারণ এটা আসলে বেশ কাছাকাছি। এবং এগুলো দেখেন যে ফেরিক্সে যেমন বলা আছে নন কেরাটিনাইজ স্ট্যাটিক স্কোয়ামাস এপিথেলিয়াম এক্সেপ্ট, এই এক্সেপ্ট রিলেটেড যেগুলো আছে এগুলো পড়ে করবেন, কারণ এখান থেকে আপনাকে কিন্তু একটা এক্সেপ্টেন্স দেবে। এক্সেপ্ট মেসোফেরিক্স which is like the pseudo stratified ciliated column, ঠিক আছে? এর উপরে আমাদের কিছু জিনিসগুলো এই টাইপের আপনার জন্য এই জিনিসটা। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এগুলা গেল সবই। আচ্ছা, এখানে একটা দেখেন, ফিমেল হচ্ছে প্রক্সিমাল পার্ট নিয়ার দ্য ব্লাডার, এটা কিন্তু ট্রানজিশনাল এপিথেলিয়াম। আর ডিস্টালি মেজর পার্ট হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্যাটিক স্কোয়ামাস। এক্সটার্নালি ইউজুয়াল ম্যাটার্স হচ্ছে কেরাটিনাইজ স্ট্যাটিক স্কোয়ামাস। ডিফারেন্ট সার্ভিক্সের আপার টু থার্ড হচ্ছে সিম্পল কলাম, লোয়ার ওয়ান থার্ড হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্যাটিক। টেস্টিসের মধ্যে সেমিনিফারাস টিউবেল হচ্ছে কমপ্লেক্স স্ট্যাটিফাইড, স্পার্মাটোজেনিক সেল মিলে থাকে। এটা আপনারা জানেন, স্পার্মাটোজেনিক সেল থেকে স্পার্ম তৈরি হয়, আর সাপোর্টিং সেল লিডিং সেলগুলো এগুলো থেকে কিন্তু টেস্টোস্টেরন তৈরি হয়, বা সাপোর্টিং সেল থেকে অন্যান্য কিছু আপনার রেটি টেস্টিস কিন্তু সিম্পল এগুলো জাস্ট একটু পড়ে রাখবেন, এটা থেকে প্রশ্ন হয় না কিন্তু টপিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে গ্ল্যান্ডস। গ্ল্যান্ডস থেকে আমাদের লাগবে হচ্ছে অ্যাকর্ডিং টু নেচার অফ সেক্রেটরি,
মিউকাস গ্ল্যান্ড কারা, সেরাস গ্ল্যান্ড কারা, মিক্স গ্ল্যান্ড কারা, এটা লাগবে। মিউকাস গ্ল্যান্ড হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল সেরিব্রাল গ্ল্যান্ড, সেরাস গ্ল্যান্ড হচ্ছে আমাদের প্যারোটিড সেরিব্রাল, ঠিক আছে। মিক্স তো অনেকেই আছে। আচ্ছা, এগুলো তেমন একটা লাগবে না। এগুলো এই চারটা একটু পড়তে পারো, কারণ এখান থেকে অনেক সময় দেখা যায় স্যারের জন্য। আচ্ছা, এরপরে আরো একটা 5 স্টার টপিক, ইম্পর্টেন্ট টপিক বা ইনফিনিটি স্টার টপিক, যেটা আপনার স্টুডেন্ট বলতে লাগবে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ে অফ সেকেন্ডারি প্রোডাক্ট, মেরোপ্রাইন দ্বারা, হলোপ্রাইন দ্বারা এবং অ্যাপোপ্রাইন। মেরোপ্রাইন বা অ্যাপ্রাইন হচ্ছে যেখানে এক্সোসাইটোসিস হয়, জাস্ট জিনিসটা বলতে মোস্ট কমন টাইপ অফ সিচুয়েশন, প্যানক্রিয়াস, পিটুইটারি, প্যারোটিড সব। হলোপ্রাইন এটা মনে রাখবেন হোল, দ্যাট ইজ হলো মানে হোল, হোল সেলটা যেখানে আপনার ভেঙে চলে আসে সেক্রেট সমস্যা, এটাকে বলা হয় হলোপ্রাইন। এটা হচ্ছে আপনার সেবাসিয়াস গ্ল্যান্ড এবং কার্সাল গ্ল্যান্ড কিন্তু আমাদের ইন্দ্রিয় তন্ত্র, আমাদের যে চোখের, সো কার্সাল গ্ল্যান্ড, সেবাসিয়াস হলোপ্রাইন ভেঙে চলে আসে। অ্যাপোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যেখানে অ্যাপেক্স থেকে সেক্রেটারি প্রোডাক্টগুলোর ডিসচার্জ, যেমন মানে অ্যাপেক্স থেকে কিছু কিছু জিনিস সেক্রেট হয়ে চলে আসে, আপনি এক্সোসাইটোসিস হয়, এটা হচ্ছে জাস্ট অ্যাপেক্সের কিছু জিনিস ভেঙে আসে। উদাহরণ হচ্ছে ল্যাকটিক মেমোরি গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন সেরিব্রাল। তাহলে মেরোক্রাইন বা এক্রাইন হচ্ছে যেখান থেকে, এক্রাইন মানে এক্সোসাইটোসিস, আচ্ছা, হলোক্রাইন মানে হোল আর অ্যাপোক্রাইন মানে অ্যাপেক্স। আচ্ছা, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মোড অফ সেক্রেশন কিন্তু অনলি মেরোক্রাইন বা এক্রাইন, এটা বলা হয়। আর এক্সোক্রাইনে বাকি সবগুলো আছে। আচ্ছা, এখানে একটু বলা হয়, ঠিক আছে, গবলেট সেল, ঠিক আছে, গবলেট সেল কিন্তু মিউকাস প্রোডাকশন করে, কোথায় কোথায় থাকে এটা একটু দেখবো। আচ্ছা, এটা মনে হয় নিচে আছে, কোথায় কোথায় থাকে, এক্সাম্পল এটা লাগবে, ঠিক আছে, ফাংশনটা এটা লাগবে। মায়োপেথেরিয়াল সেল থাকে হচ্ছে এমএলএসএস, ঠিক আছে, এমডি মেমারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে আপনার এলডিএল ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এসকে সুয়েট গ্ল্যান্ড, এসকে সেল। নিউরোএন্ডোক্রাইন সেল কোথায় কোথায় থাকে এটাও লাগবে, অ্যাপেন্ডিক্স, রেকটাম, লাংস, স্কিন, ব্রেস্ট। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমাদের হিস্টোলজি, সেটা হচ্ছে কানেক্টিভ টিস্যু, এটি আমাদের বেশি লাগবে। সো কানেক্টিভ টিস্যু ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই আপনাকে পড়তে হবে। আর এখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স হচ্ছে মেজর কম্পোনেন্ট, এটা জানতে হবে। আর তার সাথে সাথে এখানে কিছু সেল থাকে এবং ফাইবার থাকে, ফাইবারের মধ্যে কি কি ফাইবার থাকে এগুলো জানতে হবে। আচ্ছা, বোথ ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই প্রেজেন্ট, এটা জানতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে epithelial tissue, muscle tissue, nerve tissue এবং consists mainly of cells, whereas connective tissue consists mainly of extracellular matrix. সেটা জানতে হবে। আচ্ছা, mesenchymal origin। আচ্ছা, connective tissue একটা ক্লাসিফিকেশন এখানে বলা আছে, একটু পড়ে ফেলবো জিনিসটা। এই একটা জিনিস, উপরের মধ্যে থাকে হচ্ছে আপনার লুজোসেলুলার টিস্যু আর এর মধ্যে হচ্ছে অন্যান্য কানেক্টিভ টিস্যু বলা আছে, এগুলো একটু দেখে। আচ্ছা, কম্পোজিশন অফ কানেক্টিভ টিস্যু এটা আমরা জানি। সেলস অফ কানেক্টিভ টিস্যু কি কি আছে, সেলের মধ্যে এগুলো পড়বে। ট্রানজিয়েন্ট সেল যেমন প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, এগুলো সেলস অফ মনোলিকুলার ফ্যাগোসাইটিক সিস্টেম, এটা একটু জানবে কোন জায়গায় কি থাকে। মনোসাইট যেমন ব্লাড, ম্যাক্রোফেজ হচ্ছে বিভিন্ন অর্গান, মাল্টিপ্লার সেল, ব্রেইন, মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল থেকে কানেক্টিভ টিস্যু, সেল লিভার, অস্টিওক্লাস্ট, বোন, তারপর হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল, স্কিন, স্কিনে থাকে হচ্ছে আপনার হোয়াইট পালপ সেল, তারপরে হচ্ছে আপনার লাংসে থাকে অ্যালভিওলার মাইক্রোফেজ, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি মনোলিকুলার ফ্যাগোসাইটিক সিস্টেমের পার্ট। আচ্ছা, তাহলে সেলগুলো পড়লাম, এবার আমরা আসি গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে কি কি আছে এটা একটু পড়বো। সেলের বাইরে কিন্তু আপনার এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, যেটা এটার মধ্যে হচ্ছে মূলত গ্রাউন্ড সাবস্টেন্স। তো গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে তিনটা ক্লাস আছে, গ্লাইকোসামিনোগ্লাইকান, হচ্ছে প্রোটিওগ্লাইকান, হচ্ছে মাল্টি অ্যাসিড গ্লাইকান। গ্লাইকোসামিনোগ্লাইকান এটা হচ্ছে মূলত কম্পোজড অফ পিউরিক অ্যাসিড, গ্লুকুরোনিক অর পিরুভিক অ্যাসিড এন্ড এ হেক্সোজামাইন, ঠিক আছে, গ্লুকোজামিন আর গ্যালাক্টোজামিন। এখানে চার ধরনের গ্লাইকোসামিনোগ্লাইকান থাকে, গ্যাপ চার ধরনের থাকে, কেরাটিন সালফেট, হেপারান সালফেট,
কনভার্টিং সালফেট এবং কার্বন। এই জিনিসগুলো কিন্তু ডেভিয়েশন আর রিউমাটোলজি চ্যাপ্টারও আছে। আচ্ছা, প্রোটিওগ্লাইকানটা হচ্ছে মূলত একটা কোর প্রোটিন এবং হচ্ছে গ্লাইকোজেন এবং গ্লাইকোজেনের সাথে কোভালেন্ট পেয়ার আছে। আর মাল্টি অ্যাটিসিড কিছু গ্লাইকোপ্রোটিন থেকে যেমন ল্যামিনিন, কন্ড্রো কন্ড্রোনেক্টিন, তারপর অস্ট্রোনেক্টিন, ফাইব্রোনেক্টিন। ডিস্ট্রিবিউশন অফ ফাইব্রোনিক অ্যাসিড কোথায় কোথায় থাকে? আচ্ছা, ডেভিডসনের আপনার যে পিডিএফ ফাইল ডেভিশন, এটা কিন্তু 1009 পেজের একটা আর্টিকেল যেটা একসাথে আপনারা পড়ে ফেলবেন গ্রাউন্ড সাবস্টেন্স সেশন। ওখানে জিনিসটা বলা আছে। এটা পড়াইছিলাম আপনাদের রিউমাটোলজি চ্যাপ্টারে। আচ্ছা, ফাংশন অফ গ্রাউন্ড সাবস্টেন্স একটু দেখে নিন। আচ্ছা, এই পাশে আটকে আছে ফাইবারস অফ কানেক্টিভ টিস্যু। ফাইবারস এর মধ্যে আপনার কোলাজেন ফাইবার কি আছে এটা জানতে হবে। সো এটা আসলে মনে রাখা খুব টাফ। আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন যে টেন্ডনে কি কি থাকে। টেন্ডনে থাকে টাইপ 1 এবং টাইপ 12 কোলাজেন। বোনে থাকে 1 এবং 5, কার্টিলেজে 2, 9, 11, স্কিনে 1, 3, 5, 7, বোন ম্যারোতে 4, 7 বা 8, গ্রানুলেশন টিস্যুতে ইনিশিয়ালি 3 রিপ্লেসড বাই 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেসেলে থাকে 3, 5, 8, এন্ডোথেলিয়াল বেসমেন্ট মেমব্রেনে থাকে 8। এইভাবে করে জিনিসটা পড়াই এটা কারণ আছে। আচ্ছা, অল বেসমেন্ট মেমব্রেনে থাকে টাইপ 4, এটা কোর্স করা হয়েছে। বেসমেন্ট মেমব্রেনের হচ্ছে আপনার একবারে ফিব্রিল হিসেবে থাকে টাইপ 7, এটাও কিন্তু পড়াইছে। ঠিক আছে? আচ্ছা, কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবারের পার্থক্য ওভারঅল রিডিং করতে হবে। আর এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আপনাদের করে ডিস্ট্রিবিউশনটা অবশ্যই ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশনটা আপনাদের সুন্দর করে করতে হবে। হেমাটোপয়েটিক অর্গানের ফ্রেমওয়ার্ক হিসেবে কিন্তু রেটিকুলার ফাইবার থাকে। আচ্ছা, কি আছে? টেন্ডন, লিগামেন্ট, অ্যাপোলিউসিস, জয়েন্ট ক্যাপসুল সবগুলোতেই কিন্তু কোলাজেন ফাইবার থাকে। ইলাস্টিক ফাইবার থাকে হচ্ছে আপনার লিগামেন্টাল ফ্যাবন, লিগামেন্টাল মুটি, ঠিক আছে, ইলাস্টিক কার্টিলেজ। আচ্ছা, এই জিনিসগুলো লাগবে। এই যে 6, 7, 8, 9, 10 এই পয়েন্টগুলো প্রত্যেকটা আপনার মুখস্থ করতে হবে কোথায় কি আছে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে হচ্ছে সেলগুলো কিছুটা করলাম, গ্রাউন্ড সাবস্টেন্স করলাম এবং তারপর ফাইবার করলাম। তাহলে কানেক্টিভ টিস্যুর কম্পোনেন্ট কিন্তু আমাদের মোটামুটি পড়া হয়ে গেল। এবার আমরা স্পেসিফিক কিছু কানেক্টিভ টিস্যু সম্পর্কে, যেমন কার্টিলেজ। কার্টিলেজের ক্যারেক্টারিস্টিক্স আপনাকে জানতে হবে। এবং এর মধ্যে কার্টিলেজ কিন্তু অ্যাভাস্কুলার, এটাও জানতে হবে। কানেক্টিভ টিস্যু যদিও ভাস্কুলার কিন্তু কার্টিলেজ অ্যাভাস্কুলার। আচ্ছা, কার্টিলেজ ল্যাক্স লিম্ফেটিক ভেসেলস এন্ড নার্ভস। তার মানে কানেক্টিভ টিস্যুর যেমন হচ্ছে আপনার নার্ভ সাপ্লাই থাকে, কার্টিলেজের কিন্তু নার্ভ সাপ্লাই থাকে। ঠিক আছে? কার্টিলেজের কম্পোনেন্ট কি কি আছে দেখেন। সেলের মধ্যে কন্ট্রোপ্লাস্ট, ফর্মোসাইট, এক্সোসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার। সি দিয়ে অনেকগুলো জিনিস এখানে আছে, এগুলো কিন্তু আমাদের পেঁচায় যায়, যেমন কানেক্টিভ টিস্যু, কার্টিলেজ, কোলাজেন, কোলাজেন ফাইবার, এগুলো কিন্তু পেঁচায় যায়। এই জন্য হচ্ছে এই জিনিসটা একটু মন দিয়ে পড়ুন। কার্টিলেজের মধ্যে তাহলে কোলাজেন থাকে আর ইলাস্টিক ফাইবার। আচ্ছা, গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকার কথা এগুলো। Perichondrium. Perichondrium থেকে হচ্ছে collagen type 1. Very very important. It is not present in articular cartilage. Very very important. Articular cartilage এর উপর কিন্তু কোনো perichondrium থাকে না। আচ্ছা, এবং perichondrium এ কিন্তু vascular supply থাকে। Function of cartilage করবেন। Types of cartilage, এটা very very important একটা টপিক। এবং এখানে একটা ইনফিনিটি স্টার টপিক আপনাদের জন্য, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট টাইপস অফ cartilage। এটা আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। আমি যেগুলো 5 স্টার বলে দিচ্ছি এগুলো পরীক্ষার আগের দিন অবশ্যই পড়তে হবে। ইনফ্যাক্ট পরীক্ষার দিন সকালে পড়তে হবে, পরীক্ষার আগের দিন তো আপনি আরো অনেক কিছুই পড়বেন। আচ্ছা, তো হাইলাইন কার্টিলেজ এর মধ্যে দেখেন কাভার্ড বাই পেরিকন্ড্রিয়াম এক্সেপ্ট ফ্রি সারফেস অফ দ্য আর্টিকুলার কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ এর মধ্যে পেরিকন্ড্রিয়াম, ফাইব্রো কার্টিলেজ এর মধ্যে পেরিকন্ড্রিয়াম। কম্পোজিশন দেখেন, হাইলাইন কার্টিলেজ কিন্তু কোলাজেন ফাইবার, ঠিক আছে, হাইলাইন কার্টিলেজ কোলাজেন। ইলাস্টিক কার্টিলেজে থাকে হচ্ছে ইলাস্টিক ফাইবারস এবং টাইপ 2 কোলাজেন ফাইবার। ফাইব্রো কার্টিলেজে থাকে হচ্ছে আপনার chondrocyte থাকে separated by bundles of collagen fiber. তাহলে ফাইব্রোকার্টিলেজে কোলাজেন ফাইবার, কার্টিলেজে কোলাজেন ফাইবার, ইলাস্টিক কার্টিলেজে কোলাজেন ফাইবার থাকতে পারে আর তার সাথে অ্যাবান্ডেন্স অফ ইলাস্টিক ফাইবার থাকে, এই জন্য ইলাস্টিক কার্টিলেজ বলা হয়। আচ্ছা, তাহলে কানেক্টিভ টিস্যুতে কিন্তু বিভিন্ন ধরনের ফাইবার থাকে, এদের মধ্যে কার্টিলেজে মূলত থাকে কোলাজেন ফাইবার, কার্টিলেজে ইলাস্টিক, কার্টিলেজের মধ্যে
ক্যালসিফিকেশন হাইলি ফ্রিকোয়েন্টলি হবে, ইলাস্টিক কার্টিলেজ এরিয়া ফাইবার কার্টিলেজে কখন ডিস্ট্রিবিউশন। একটা সহজ বুদ্ধি বলে দিই, যেখানে এরকম তিনটা ডিস্ট্রিবিউশন আছে আপনি দুটো ভালো করে করবেন, দুটো এমনি হবে। আয়রন কার্টিলেজেরটা এটা অনেক বেশি, আমরা ইলাস্টিক কার্টিলেজেরটা মনে রাখি ট্রিপল ই দিয়ে মনে রাখি, মলিকুলার অফ এয়ার অল্টারনেটিভ বা ইউস্টেশন টু আর এপিগ্লটিস, ঠিক আছে, এবং ল্যারিংসের পার্ট যেমন এপিগ্লটিস। আর ফাইব্রোকার্টিলেজ এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক সিম্ফাইসিস একটা মিডলাইন স্ট্রাকচার হচ্ছে ফাইব্রোকার্টিলেজ। আয়রন কার্টিলেজের মধ্যে সমস্ত আর্টিকুলার কার্টিলেজ থাকে, কোস্টাল কার্টিলেজ, নোজ, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ইনফ্লেশন প্লেট, অনেক কিছু। আচ্ছা, হাইলেন কার্টিলেজ এর যে ডিস্ট্রিবিউশন অ্যাজ ইউজুয়াল আপনাকে করতে হবে। হাইলেন কার্টিলেজের মধ্যে আপনার থাইরয়েড, সরি, ল্যারিংসের সব ধরনের কার্টিলেজে চলে আসে এক্সেপ্ট এপিকার্টিলেজ, যেমন থাইরয়েড কার্টিলেজ, রিকয়েড, অ্যারিটিনয়েড, সব ধরনের কার্টিলেজ কিন্তু হাইলেন কার্টিলেজ। শুধুমাত্র এপিগ্লটিসটা হচ্ছে আপনি ইলাস্টিক কার্টিলেজ। আর বাকি এখানে ডিস্ট্রিবিউশন আপনার করবে। হাইলেন কার্টিলেজের ডিস্ট্রিবিউশন আপনার পড়ার দরকার না, যদি ইলাস্টিক আর ফাইব্রো কার্টিলেজ পড়ে গেলে বাকিগুলো হচ্ছে হাইলেন কার্টিলেজ। আচ্ছা, আর্টিকুলার কার্টিলেজ ইম্পর্টেন্ট। আর্টিকুলার কার্টিলেজের ফিচারটা পড়বেন, কারণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে ইজ নট কভার্ড বাই পেরিকন্ড্রিয়াম, এটা খুব important। আচ্ছা, তার সাথে হচ্ছে এখানে কার্টিলেজ ইজ ফ্র্যাঙ্কলি ফাইব্রাস ইন নেচার। কোন ক্ষেত্রে? এই যে বেনার্ড ক্যাপিটাল এখানে বা অ্যাসিটাম, এই দুই জায়গায় দেখা যায় আর্টিকুলার কার্টিলেজটা ফাইব্রাস হতে পারে, এটা মনে রাখতে হবে। আয়রন না হয়ে ফাইব্রাস হতে পারে। আচ্ছা, ফাংশনটা করবেন অবশ্যই। ইলাস্টিক কার্টিলেজের এই যে দেখেন ডিস্ট্রিবিউশন ই আছে সবগুলো, ঠিক আছে। আচ্ছা, ইউনিফর্ম এবং কর্নিকুলেট এই দুটাও কিন্তু ইলাস্টিক কার্টিলেজ। আচ্ছা, এটা কিন্তু ল্যারিংসের কার্টিলেজ। ফাংশন কি বলবেন? ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজের মধ্যে আমাদের এইট লাইন স্ট্রাকচার গুলো এগুলো জানতে হবে, যেমন আর্টিকুলার ডিস্ক কোথায় কোথায় দেখেন, কোন কোন আর্টিকুলার ডিস্ক ফাইব্রোকার্টিলেজ। নরমালি কিন্তু আর্টিকুলার ডিস্ক গুলো, আর্টিকুলার ডিস্ক অ্যাকচুয়ালি আর্টিকুলার কার্টিলেজ গুলো কিন্তু হাইলি আর্টিকুলার ডিস্ক গুলো কিন্তু ফাইব্রোকার্টিলেজ, যেমন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যে আর্টিকুলার ডিস্ক, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট যেটা থাকে, ইনফেরিয়র রেডিয়াল জয়েন্ট, এগুলো হচ্ছে কমপ্লিট ডিস্ক থাকে ফাইব্রোকার্টিলেজের সাথে। আর ইনকমপ্লিট ডিস্ক হিসেবে থাকে হচ্ছে মেনিসকাইট অফ দ্য নিতে এবং অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট। তাহলে অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট এবং নি জয়েন্ট এই দুই জায়গায় হচ্ছে ইনকমপ্লিট ডিস্ক থাকে, যেটাকে আমরা মেনিসকাইট, স্পেশালি নিয়ের ক্ষেত্রে। আর টেম্পোরোম্যান্ডিবুলার, স্টার্নোক্লেভিকুলার এবং ইনফেরিয়র রেডিয়াল, এই দুটাতে হচ্ছে কমপ্লিট আর্টিকুলার ডিস্ক থাকে, দ্যাট ইজ মেড বাই ফাইব্রোকার্টিলেজ। আচ্ছা, আর্টিকুলার কার্টিলেজ অফ দ্য বোন, কোন কোন আর্টিকুলার কার্টিলেজ ফাইব্রোকার্টিলেজ, যেমন ম্যান্ডিবল, ক্ল্যাভিকুলার, সিফিকেশন মেমব্রেনাস, ফাইব্রোকার্টিলেজিনাস আর্টিকুলার কার্টিলেজ, লেনার্ড ল্যাপ্রাম এবং অ্যাসিটাবুলার ল্যাপ্রাম, এরা কিন্তু ফাইব্রোকার্টিলেজের ডিস্ট্রিবিউশনটা কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেক ধরনের ফাংশনটা করে রাখবে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে বোনস। আচ্ছা, বোনস এর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অফ বোন অবশ্যই বলতে হবে। বোনসের কিন্তু ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই আছে, এটা জানতে হবে। কম্পোজিশন অফ বোন কি কি থাকে, বোনের সেলের মধ্যে তিনটা থাকে, আমরা করছি হেমাটোলজিতে। আর বোন ম্যাট্রিক্স এর মধ্যে কি কি থাকে, অর্গানিক কম্পোনেন্টের মধ্যে টাইপ 1 কোলাজেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইপ 1 কোলাজেন। গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে থাকে আপনার একই টাইপের জিনিস, ঠিক আছে, লাইকোপ্রোটিন এবং গ্লাইকোসাইড। আচ্ছা, ইনঅর্গানিক কম্পোনেন্টের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে বেশি, যেটাকে অ্যাকচুয়ালি আমরা হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল হিসেবে চিনি। আচ্ছা, বাকিগুলো এখানে থাকে। তাহলে ওভারঅল বোনের কম্পোজিশন কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ বোন কম্প্যাক্ট। সো এখানে হ্যাভার্সিয়ান ক্যানেল থাকে একটা, মাঝখানে যে ক্যানেলটা এটা হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল, সেন্ট্রাল ক্যানেল। এটা হচ্ছে মূলত লং অ্যাক্সিস অফ ডায়াফ্রাইসিস বরাবর থাকে, এখানে থাকে ব্লাড ভেসেল, নার্ভ এবং বুস্টার। এছাড়া বকনাস ক্যানেল, বকনাস ক্যানেল হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল, একটার সাথে একটা যে কমিউনিকেট করে থাকে, এই যে একটার সাথে একটা কমিউনিকেট করে আছে, এটা হচ্ছে বকনাস ক্যানেল, ঠিক আছে। এখানে ব্লাড ভেসেল না থাকে, ইলিওস্টাম থেকে এখানে আসে, ঠিক আছে। একটা কনসেন্ট্রিক হ্যাভার্সিয়ান ল্যামেলা, এই যে আমার একটা হ্যাভার্সিয়ান ক্যানেল এর চারিদিক থেকে যে আমাদের এই যে রোলের মতো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে হ্যাভার্সিয়ান ল্যামেলা, ঠিক আছে। এবং একটা হ্যাভার্সিয়ান ক্যানেলের চারিদিকে 20 থেকে 4 থেকে 20টা কনসেন্ট্রিক ল্যামেলা, ইট ইজ কম্পোজড অফ কোলাজেন ফাইবার, ঠিক আছে।
এর মাঝখানে মাঝখানে যেটা থাকে স্মল স্পেসেস বিটুইন ল্যামেলা, এটাকে বলা হয় ল্যাকুনা। এবং ল্যাকুনার মধ্যে থাকে অস্টিওসাইট। এই যে এই ছোট ছোট জায়গা, দুইটা এই যে দাগের মাঝখানে যে অংশ, এটাকে বলা হয় ল্যাকুনা। ল্যাকুনার অস্টিওসাইট থাকে, এটাই ইম্পর্টেন্ট ল্যাকুনার পর। ক্যানালিকুলি, এটা হচ্ছে আপনার ল্যাকুনা থেকে চারিদিকে যে ফাইন রেডিয়েটিং কিছু চ্যানেল থাকে, এগুলোকে বলা হয় ক্যানালিকুলি। ঠিক আছে, আপনার এই যে দেখেন, এই যে এইখানে একটা অস্টিওসাইট আছে, এটা হচ্ছে একটা ল্যাকুনা, এর চারিদিক থেকে যে এইভাবে চলে গেছে এটা হচ্ছে ক্যানালিকুলি। আর এই যে দাগগুলা, এগুলা হচ্ছে কিন্তু ল্যামেলা ছিল। তাহলে ল্যামেলার মধ্যে মধ্যে থাকে হচ্ছে ল্যাকুনা, এবং ল্যাকুনা থেকে চারিদিকে ছড়া থাকে হচ্ছে আমাদের ক্যানালিকুলা। ক্যানালিকুলার কন্টেন্ট হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস অফ দ্য অস্টিওসাইট। অস্টিওসাইটের প্রসেস বাইরের দিকে এভাবে ছড়ানো থাকে ক্যানালিকুলা। আচ্ছা, বোন সেলের ডেসক্রিপশন এগুলো আমরা কোর্সে রিউমাটোলজির মধ্যে আবার এখানে দেখব। অস্টিওব্লাস্ট হচ্ছে বোন ফর্মিং সেল, এরা থাকে হচ্ছে সারফেস অফ দ্য বোন। পেরিওস্টেম এর হচ্ছে সেলুলার অস্টিওব্লাস্ট থাকে। আচ্ছা, এবং অস্টিওব্লাস্ট থেকে কিন্তু অস্টিওসাইট তৈরি হয়, এটা আমি আপনাদের বোন রিমডেলিং এর সময় বলছিলাম। অস্টিওব্লাস্ট যখন বোন তৈরি করতে করতে উপরে আসে, এর মধ্যে কিছু অস্টিওব্লাস্ট নিচে চাপা পড়ে গিয়ে অস্টিওসাইটে কনভার্ট হয়। ঠিক আছে, অস্টিওব্লাস্ট হচ্ছে বোন রিজর্ভিং সেল। অস্টিওব্লাস্ট কোথায় থাকে? এরা থাকে হচ্ছে অশ্বেত ল্যাকুনাতে থাকে হচ্ছে অস্টিওক্লাস্ট। এবং অস্টিওক্লাস্ট কিন্তু এক ধরনের মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম পার্ট, অর্থাৎ এরা কিন্তু আলটিমেটলি ন্যাক্রোফিল হচ্ছে অস্টিওক্লাস্টের ফর্মেশন। এটা কি করে? বোন রিজর্পশন করে, খেয়ে থাকে যখন আমাদের মডেলিং করতে। অস্টিওসাইট হচ্ছে ল্যাকুনাতে থাকে সেজন্য। হচ্ছে আমাদের বোন হোমিওস্টেসিসের সাথে যুক্ত, অর্থাৎ মডেলিং শুরু করার সাথে আরো কি কি করা প্রয়োজন। Different parts of a developing organism, diaphysis, epiphysis এবং epiphyseal cartilage, metaphysis. Diaphysis হচ্ছে আমার লং বোনের যে বডিটা, এটা হচ্ছে diaphysis। প্রাইমারি সেন্টার থেকে উৎপন্ন হয় diaphysis, এটা জানতে হবে। শ্যাফট তৈরি হয় এবং কর্টিক্যাল বোন তৈরি হয়। epiphysis হচ্ছে যেখানে সেকেন্ডারি সেন্টার, এখানে ক্যান্সারাস বোন তৈরি হয়। diaphysis থেকে কর্টিক্যাল বোন, epiphysis থেকে ক্যান্সারাস বোন। আচ্ছা, এপিফাইশিয়াল কার্টিলেজ হচ্ছে একটা হাইলিন কার্টিলেজ, যেটা এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝখানে গ্রোয়িং জোন হিসেবে থাকে। আর্টিকুলার কার্টিলেজও কিন্তু হাইলিন কার্টিলেজ এক্সেপ্ট মেমব্রেনাস নার্ভস, যারা হচ্ছে ফাইব্রিলার। তাইলে এপিফাইশিয়াল কার্টিলেজ ও হাইলিন কার্টিলেজ, আবার আর্টিকুলার কার্টিলেজ যেটা দুইটা জয়েন্টের মাঝখানে থাকে, এটাও কিন্তু হাইলিন কার্টিলেজ। এবং হাইলিন কার্টিলেজ আর্টিকুলার কার্টিলেজ কিন্তু একটা এক্সেপ্ট আছে, সেটা হচ্ছে মেমব্রেনাস বোনস যেগুলো আছে, এগুলো কিন্তু আর্টিকুলার কার্টিলেজ গুলো ফাইব্রাস কার্টিলেজ। আর মেটাফাইসিস হচ্ছে এন্ড অফ ডায়াফাইসিস, অর্থাৎ ডায়াফাইসিস ধর এই জায়গা শেষ, এই শেষের এই অংশটাই হচ্ছে মেটাফাইসিস। জাস্ট একটা প্লেন। আচ্ছা, লং বোনের ক্ষেত্রে আপনার গ্রোয়িং এন্ড যেদিকে থাকে, নিউট্রিয়েন্ট আর্টারি তার অপোজিট থেকে থাকে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে এলবো আইগো নি আই ফি, অর্থাৎ এলবোর দিকে আমার নিউট্রিয়েন্ট আর্টারি যায়। তার মানে গ্রোয়িং এন্ড হচ্ছে এলবোর দিকে না, এলবোর মানে রিস্টের দিকে আর শোল্ডারের দিকে হচ্ছে গ্রোয়িং এন্ড। এদিকে বোনটা গ্রো করবে। নিউট্রিয়েন্ট আর্টারি যাবে হচ্ছে আপনার এলবোর দিকে। আর ডিআই ফ্রি মানে লি থেকে দুই দিকে চলে যায় আর নিউট্রিয়েন্ট আর্টারি, তাহলে লি এর চারিদিকে হচ্ছে গ্রোয়িং। তাহলে নিউট্রিয়েন্ট আর্টারির ডিরেকশন হচ্ছে এলবো আই গ্রো নি ফ্রি, এবং গ্রোয়িং এন্ডটা হচ্ছে অপোজিট দিকে। আচ্ছা, অসিফিকেশনের মধ্যে আপনার ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন এবং ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন বা এন্ডোকন্ড্রাল অসিফিকেশন, এটার পার্থক্য জানতে হবে। ইন্ট্রামেমব্রেনাস হচ্ছে সরাসরি মেসেনকাম সেখানে, ইন্ট্রাকার্টিলেজিনাস হচ্ছে যেটা আপনার প্রি এক্সিস্টিং কার্টিলেজ থেকে। কার্টিলেজটা হচ্ছে হায়ারিন কার্টিলেজ, এটা মেসেনকাম থেকে আসে এবং এখান থেকে সরাসরি বোন ফর্মেশন হয়। আচ্ছা, ইন্ট্রামেমব্রেনাস দিয়ে মূলত ফ্ল্যাট বোন তৈরি হয়, আর ইন্ট্রাকার্টিলেজিনাস দিয়ে মূলত শর্ট এবং লং বোন তৈরি হয়। ইন্ট্রামেমব্রেনাসটা অনলি প্রাইমারি সেক্টর থেকে তৈরি হয়, আর ইন্ট্রাকার্টিলেজিনাসটা প্রাইমারি সেকেন্ডারি। এই যে সবুজ কালিতে লাগানো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্ল্যাভিকলের কিন্তু বোথ ইন্ট্রামেমব্রেনাস এবং ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন আছে, তবে মেইনলি সেটা হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন। এই দুটো কিন্তু আপনাদের কিন্তু যে হাতের বিভিন্ন বোনসের অসিফিকেশনের ফাইন, সেটা ভিডিও সেখানে করে দেবেন আপার লেভেল, এটা মনে হয়। আচ্ছা, সেন্টার ফর অসিফিকেশন, প্রাইমারি সেন্টার, সেকেন্ডারি সেন্টার। প্রাইমারি সেন্টার হচ্ছে যেখান থেকে বডি অথবা শ্যাফট তৈরি হয়, অথবা ডায়াফাইসিস তৈরি হয়, এটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন। appears before birth. It's a fourth month of introduction lactation. Secondary oscillations হচ্ছে আফটার বার্থ, যেগুলো
স্পেশালি আফটার পিউবার্টিও হতে পারে, এবং এখান থেকে তৈরি হয় মূলত এপিফাইস। কমপ্লিট হয় হচ্ছে 20 to 25 ইয়ার্স, যার জন্য ওই পর্যন্ত আমাদের গ্রোথটা শুধুমাত্র নিয়ের সেকেন্ডারি অসিলেশন সেন্টার এপিফাইসিস বাড়তে তৈরি, আর কোনো সেকেন্ডারি অসিলেশন সেন্টার বাড়তে তৈরি না। আচ্ছা, এবার আমরা আসতে হচ্ছে জয়েন্টে। তার আগে আমরা একটু পানি পান করতে চাই। জয়েন্টের মধ্যে দুই ধরনের জয়েন্ট আছে, একটা হচ্ছে সেম আর্থ্রোসিস, একটা হচ্ছে ডাই আর্থ্রোসিস। সেম আর্থ্রোসিস হচ্ছে যাদের মুভমেন্ট খুবই লিমিটেড। হিস্টোলোসের এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে জন্য, কার্টিলেজ, জয়েন্ট, মাসল। তো সেম আর্থ্রোসিস এখান থেকে হচ্ছে খুব লিমিটেড মুভমেন্ট হবে। এর মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, একটা হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। ফাইব্রাস কার্টিলেজিনাস জয়েন্ট এটা কিন্তু কার্টিলেজের মধ্যে, মাঝখানে আমরা যেগুলো করতেছিলাম এগুলো হচ্ছে আপনার কোলাজেন ফাইবার, কোন কার্টিলেজের কোন কোলাজেন। কার্টিলেজিনাস জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্টের মধ্যে হচ্ছে সাইনোস্টোসিস, আলাদা নামগুলো কিন্তু করতে হবে। আর সিনডেসমোসিস, সিনডেসমোসিস হচ্ছে আপনার ইনফেরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, অথবা হচ্ছে আপনার মিডল রেডিও আলনার জয়েন্ট, লিগামেন্টাম ফ্ল্যাট। সিনডেসমোসিসের উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বনফোসিস যেটা হচ্ছে দাঁতের সাথে জড়িত। কার্টিলেজিনাস হচ্ছে প্রাইমারি বা সিনকন্ড্রোসিস আর সেকেন্ডারি। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে ইউনিয়ন বিটুইন এপিফাইসিস এন্ড ডায়াফ্রাম। তারপর হচ্ছে আপনার জাংশন বিটুইন ফার্স্ট রুট এন্ড ম্যানুয়াল স্পন্ডাইল, এন্ড জাংশন অফ রিবস উইথ देयर ওন কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে প্রাইমারিলি কার্টিলেজিনাস, অর্থাৎ এরা প্রথম থেকে কার্টিলেজ থাকে, পরবর্তীতে বোনস এর ফর্মেশন। যেমন আপনার এপিফাইসিস ডায়াফ্রাম মধ্যবর্তীতে কার্টিলেজ এটা বোন হয়ে যায়। ঠিক আছে, ফার্স্ট এবং ম্যানুয়াল স্ট্যান্ড কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু বোনে কনভার্ট হতে পারে। ঠিক আছে, রিবস এবং দ্য কোস্টাল কার্টিলেজ বয়সের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে অসিলেশন হয়। কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এরা হচ্ছে মূলত মনে রাখবেন ফাইব্রো কার্টিলেজ গুলা আপনার সেন্টার অফ দ্য বডিতে থাকে। এরা কিন্তু কখনোই বোনে ফর্মেশন হবে না, এরা সবসময় ম্যান অফ দ্য স্টার্নি এটা ভার্টিক্যাল ডিসিস। তাহলে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট ইজ ইকুয়াল টু ফাইব্রো কার্টিলেজ সাধারণত। আচ্ছা, তো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট গুলো হচ্ছে হাইলেন কার্টিলেজ দিয়ে ইউনাইটেড থাকে, এরা টেম্পোরারি এবং এরা ইমোভেবল। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে আর্টিকুলার সারফেস অফ bones are covered with hyaline cartilage, but a plate of fibrocartilage is present in between them. এখানে এটাকে বলা হয় সেকেন্ডারি কার্টিলেজ। ঠিক আছে, তো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট যেটা, এই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে হাইলেন কার্টিলেজ দিয়ে আবৃত থাকে। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট দুটো জয়েন্টের যে এগুলো মাথাগুলো, এটা হচ্ছে হাইলেন কার্টিলেজ দিয়ে থাকে, বাট এর মাঝখানে একটা ফাইব্রোকার্টিলেজের প্লেট থাকে, এবং এটা কিন্তু পারমানেন্ট, কখনো অ্যাসপিরেশন করে না, এটা লিটল মুভমেন্ট পসিবল, এবং এটা মিডিয়াম প্লেন অফ দ্য বডিতে থাকে, এগুলো সাধারণত ফাইব্রোকার্টিলেজ। আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের ডায়াথেসিস বা ফ্রি মুভমেন্ট। এটার মধ্যে কি কি টাইপ আছে এটা আমরা জানি। ঠিক আছে, এই ক্রিয়া কেন হলে সার্জিক্যাল আকার। ঠিক আছে, এই হচ্ছে হিলস, ক্রিয়া হচ্ছে প্লেন, কেন হচ্ছে কন্ডাইলার, এলে হচ্ছে এরিপসার, সন্ধ্যা হচ্ছে স্যাডেল, বেলা হচ্ছে বল এন্ড সকেট, পরে হচ্ছে পিভট। ঠিক আছে, এই ক্রিয়া কেন হলে সন্ধ্যা পরে। এটা হচ্ছে আমাদের ডায়াথেসিস বা সাইনোপ্লাজম। তো এটা জাস্ট আমি একটা ছবি আঁকছি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উদাহরণগুলো। যাওয়ার আগে ক্যারেক্টারিস্টিক্স অফ সাইনোপ্লাজম এটা অবশ্যই একটু রিডিং করে রাখবেন, কি কি থাকে। ঠিক আছে, এবং এটা দেখবেন যে ডেভিডসনের বিভিন্ন স্ট্রাকচার খুব সুন্দর করে দেওয়া আছে, এটাও তো। আচ্ছা, মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ফর জয়েন্ট স্টেবিলিটি হচ্ছে মাসল। ঠিক আছে, স্পেশালি নি জয়েন্টের ক্ষেত্রে। না, নি জয়েন্ট মানে যে কোনো জয়েন্টের ক্ষেত্রে স্টেবিলিটির জন্য কিন্তু মাসেলগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। আচ্ছা, জয়েন্টস অফ দ্য বডি এই টোটাল চারটা কিন্তু আপনাকে করতে হবে। কোন জয়েন্টের কোনটা। সেকেন্ডারি কার্টিলেজিনাস আর একটা নাম কিন্তু সিনফাইসিস। এটা টোটালি আপনাকে করতে হবে, এটা নিয়ে বলার কিছু নেই।
এগুলো একটুখানি নিচে নিচে নেমে গেছিল, এগুলো একটু মিলাই নিলাম, ঠিক আছে। স্টার্নোক্লাভিকুলারটা কিন্তু স্যাডেল। তারপরে ক্লাভিকুলার হচ্ছে শোল্ডার জয়েন্ট হচ্ছে বল সকেট, জয়েন্ট হিঞ্জ, রেডিয়াল নার্ভ কিন্তু আছে, ঠিক আছে। রেডিয়াল নার্ভ আপনি যদি আলাদা আলাদা হিসাব করেন তাহলে আবার স্যাক্রাইলার জয়েন্ট নরমালি প্লেন টাইপ অফ জয়েন্ট, বাট বয়সের সাথে সাথে এটা ফাইব্রাস জয়েন্ট হয়ে যায়। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে, মুভমেন্ট অত না জানলে চলবে। আচ্ছা, অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ টিস্যুর মধ্যে জাস্ট একটু পার্থক্যটা করলে বলতে পারবো। ব্রাউন অ্যাডিপোজ টিস্যু কিন্তু ব্লাড সাপ্লাই কমের জন্য ব্রাউন হয়ে যাবে না, বরং একটা ব্লাড সাপ্লাই বেশি। আচ্ছা, এবার আমরা আসছি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যুর মধ্যে আপনাদেরকে মাসেল অ্যান্ড স্পোর্টস ফিজিওলজি পড়ানো হচ্ছে, সেখানে কিন্তু অনেকটাই চলে গেছে। আমি এখানে মাসকুলার হিস্টোরিক্যাল স্ট্রাকচার একটু এখানে এটা যদিও একে বোঝানো যায়, বাট আমি আপনাদের ছবিটা যেহেতু সুন্দর আছে আমি ছবিটা বোঝাচ্ছি। এই ছবিটা আমরা একটু বড় করি, দেখেন এরকম একটা মাসেল থাকে, মাসেল থেকে কিন্তু আলটিমেটলি এরকম ফ্যাসিকল বের করা যায়, এবং মাসেলটা কিন্তু এপিমাইসিয়াম দিয়ে কাভার। মাসেল থেকে এপিমাইসিয়াম দিয়ে কাভার, এখান থেকে আমরা একটা ফ্যাসিকল বের করব। এই ফ্যাসিকলটা হচ্ছে পেরিমাইসিয়াম দিয়ে কাভার। এই ফ্যাসিকল থেকে আমরা আবার একটা এন্ডোমাইসিয়াম কাভার্ড একটা অংশ করতে পারি, ঠিক আছে। এন্ডোমাইসিয়াম কাভার্ড একটা অংশ হবে। এই যে বের করলাম, এই জিনিসটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ট্রান্সভার্স রিজন থাকবে, এইখান থেকে আমরা আবার টেনে মায়োফাইব্রিল বের করব, এবং মায়োফাইব্রিল থেকে আমরা হচ্ছে মূলত টেনে অ্যাক্টিন এবং মায়োসিন, দ্যাট ইজ মায়োফিলামেন্ট বের করব। তাহলে মায়োফিলামেন্ট, অ্যাক্টিন মায়োসিন মিলে তৈরি হয় মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল মিলে তৈরি হয় হচ্ছে এন্ডোমাইসিয়াম কাভার্ড একটা অংশ, তারপর ওই অংশ মিলে তৈরি হয় পেরিমাইসিয়াম কাভার্ড একটা ভ্যাসিকল, তারপরে তৈরি হয় একটা মাইসিয়াম কাভার্ড মাসল। সার্কলের মধ্যে আবৃত করে রাখা হচ্ছে মূলত আমাদের মায়োফাইব্রিল। আচ্ছা, তো এই যে আমাদের মায়োফাইব্রিল, একটা সার্কলের মধ্যে আরেকটা সার্কুলার আছে, এইটাকে আমরা যদি একটুখানি ফিলামেন্ট ওয়াইজ আমরা যদি ছবি আঁকি, তাহলে এই পাশে হচ্ছে এরকম আপনার জিগজ্যাগ লাইনের দুটো অংশ থাকবে। জিগজ্যাগ লাইনের মধ্যবর্তী অংশটাকে বলা হয় হচ্ছে সার্কোমিয়ার, ঠিক আছে, একটা সার্কোমিয়ার। এই সার্কোমিয়ারের মধ্যে দেখেন এই জিগজ্যাগ লাইন থেকে মাঝখানের দিকে চলে আসতেছে যেটা, এই যে কালো কালো দাগওয়ালা, এটা হচ্ছে আমাদের থিন ফিলামেন্ট বা অ্যাক্টিভ ফিলামেন্ট। আর এর মাঝখানে মাঝখানে থাকতেছে হচ্ছে থিক ফিলামেন্ট বা মার্সিল ফিলামেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এইভাবে যে অ্যাটাচমেন্টটা আছে এর মাঝখানে একটা লাইন থাকে যেটাকে বলা হয় এম লাইন। এই যে আমাদের এই অংশটা যেখানে আমাদের মায়োসিন ফিলামেন্টটা, এই অংশটাকে বলা হচ্ছে এ ডট বা অ্যানাইসোট্রপিক। কেন অ্যানাইসোট্রপিক দেখেন, এখানে কিন্তু আপনার থিক ফিলামেন্ট থিন ফিলামেন্ট দুইটাই আছে, দুই ধরনের জিনিস আছে, এই জন্য অ্যানাইসোট্রপিক। এই যে একটা মায়োসিন থেকে এই যে আরেকটা সাবডোমেরাল মায়োসিন, এই দুটোর মধ্যবর্তী অংশটাকে বলা হয় আই ডট বা আইসোট্রপিক। এখানে দেখেন শুধুমাত্র থিন ফিলামেন্ট আছে, এখানে কিন্তু কোনো থিক ফিলামেন্ট নেই, ঠিক আছে, এই জন্য এটা আইসোট্রপিক। আচ্ছা, এই জিগজ্যাগ লাইনটাকে বলা হয় জেড লাইন, যেটা হচ্ছে সার্কোমিয়ারের বাউন্ডারি নির্দেশ। এখন মাসেল কন্ট্রাকশন হলে কি হয়, এটা হচ্ছে আপনারা জানেন ওয়াকালাম থিওরি বলা হয় বা ক্রসফিট সাইকেল বলা হয়। তো এখানে আমরা যদি আরেকটু বড় করে জিনিসটা আঁকি, এখানে ছবিটা আছে কিনা একটু বড় করে আপনাদের দিকে দেখা জিনিসটা। আচ্ছা, এখানে আমি আপনাদের রেখে দেখাই, মনে করেন এই হচ্ছে আপনার জিগজ্যাগ লাইনটা। আমি যেহেতু মাসেল স্পোর্টস ফিজিওলজি পড়াইনি, সুতরাং এখানে আমি আপনাদের একটু ডিটেইলস পড়াই। এই হচ্ছে আপনার অ্যাক্টিন ফিলামেন্ট, এর মাঝখানে আছে মনে করেন আপনার মায়োসিন ফিলামেন্ট। মায়োসিন ফিলামেন্টের মধ্যে যেটা থাকে আমরা এখানে চিন্তা করি মায়োসিন হেড, মায়োসিন হেড। তো এখানে বিভিন্ন রকম মিথস্ক্রিয়া হয়, আমি খুব শর্টে আপনাদের বলি। মায়োসিন ফিলামেন্ট গুলো এরকম থাকে, তার সাথে আর একটা জিনিস থাকে অ্যাক্টিনের চারিদিকে, সেটাকে বলা হয় হচ্ছে ট্রপিন। আমি যদি আর একটু এখানে
এই যে চারিদিকে এরকম প্যাঁচানো থাকে, এগুলোকে বলা হয় ট্রপোমায়োসিন। ঠিক আছে, ট্রপোমায়োসিনের গায়ে এরকম ট্রপোনিন থাকে। মানে থিন ফিলামেন্টের মধ্যে কি কি থাকতেছে, অ্যাক্টিন, ট্রপোনিন এবং ট্রপোমায়োসিন, প্যাঁচানো। ট্রপোনিনের মধ্যে আবার তিনটা, ট্রপোনিন আই, ট্রপোনিন সি, ট্রপোনিন থ্রি। ঠিক আছে, তিন ধরনের ট্রপোনিন। আর এই হচ্ছে মায়োসিন, মায়োসিনের মধ্যে মায়োসিন হেড। এখানে যেটা হয় আপনার যখন হচ্ছে মাসেল কন্ট্রাকশনের জন্য এই পাশে থাকে হচ্ছে আপনার সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, টি টিউব এই জায়গায় থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যখনই অ্যাকশন পটেনশিয়াল আপনার এদিকে আসবে, অ্যাকশন পটেনশিয়াল যখন এদিকে আসবে, এদিকে এসে যখন ছড়াবে চারিদিকে, তখন এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয় ক্যালসিয়াম। ক্যালসিয়াম বের হয়। ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম দিয়ে হচ্ছে বাইন্ড করে এই জায়গায়, যে যে ট্রপোনিন সি যেটা এর সাথে গিয়ে একটা ক্যালসিয়াম বাইন্ড করে, এখানে গিয়ে একটা ক্যালসিয়াম বাইন্ড করে। ঠিক আছে, ক্যালসিয়াম বাইন্ড করলে তখন এখানে একটা চেঞ্জ হয়, চেঞ্জ হলে তখন ট্রপোমাইসিনটা সরে যায়, সরে গিয়ে চলে আসে কোথায়, মনে করেন এরকম জায়গায় সরে আসে। ঠিক আছে, সরে আসলে সাপোজ এই জায়গায় হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভ সাইট ছিল, এই অ্যাক্টিভ সাইটটা তখন ওপেন হয়ে যায়, যেটা আগে ট্রপোমাইসিন দিয়ে ঢাকা ছিল, এই যে ট্রপোমাইসিন, কালো ট্রপোমাইসিন দিয়ে ঢাকা ছিল, এখন সরে গেছে, লাল অংশ এই জায়গায় চলে আসছে, তাহলে এই জায়গায় একটা অ্যাক্টিভ সাইট ছিল, অ্যাক্টিভার উপর, এটা ওপেন হয়ে যায়, তখন মাইসিন হেডটা এসে এই জায়গায় বাইন্ড, অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড। ঠিক আছে, এবং এখানে যেটা হয় তখন এখানে সে একটা এটিপি বাইন্ড হয়, এখানে সাথে এটিপি বাইন্ড, এটিপি বাইন্ড করলে এরপরে এটিপি থেকে এডিপি প্লাস ফসফেট হয়, এবং তখন দেখা যায় যে এখানে একটা পাওয়ার স্ট্রোক হয়। দ্যাট মিনস আমাদের মাইসিন হেডটা একটা কন্ট্রাকশন হয়, এই দিকে একটা দ্রুত কন্ট্রাকশন হয়, যার জন্য কন্ট্রাকশন হয়ে সে অ্যাক্টিন যে ফিলামেন্টটা ছিল ওই ফিলামেন্টটাকে টান দিয়ে আর মাঝখানের দিকে নিয়ে আসে। দ্যাট মিনস অ্যাক্টিন ফিলামেন্টের সাথে তখন জেড লাইনে এদিকে চলে আসে। ঠিক আছে, জেড লাইনে তখন এদিকে চলে আসে। অনুরূপভাবে এইখানেও মায়োসিনটা এরকম একটা অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে এইভাবে করে মাঝখানের দিকে টান, তখন আপনার অ্যাক্টিন ফিলামেন্টটা এইদিকে চলে আসবে, এবং তার সাথে সাথে যে জিগজ্যাগ লাইনটা, জেড লাইন, এটাও কিন্তু এইভাবে চলে আসে। দ্যাট মিনস যখন মাসেল কন্ট্রাকশন হয় তখন কিন্তু আপনার এই যে সার্কোমিয়ারাল লেন্থটা কমে। ঠিক আছে, সার্কোমিয়ারাল লেন্থ কমলেও আপনার দেখেন এই যে আপনার অ্যানাইসোট্রপিক ব্যান্ড যেটা ছিল এ ব্যান্ড, এ ব্যান্ডের কিন্তু কোনো দৈর্ঘ্যের পরিবর্তন হয়। কিন্তু আই ব্যান্ডের দৈর্ঘ্যের পরিবর্তন, আই ব্যান্ডের দৈর্ঘ্যের পরিবর্তন দেখেন, এই আপনার সার্কোমিয়ারটা তো দুই পাশ থেকে ছোট হয়ে আসতেছে, তাই না? তো এক পাশে সার্কোমিয়ার, আরেক পাশে সার্কোমিয়ার, দুই পাশ থেকে এরকম ছোট হয়ে আসতেছে, ছোট হয়ে আসছে, দুইটার মধ্যবর্তী যে অংশটা আইসোট্রপিক ব্যান্ড, এইটাও ছোট হয়ে আসে। এই যে এই ছবিতে দেখা যাচ্ছে, এই যে এইখানে মনে করেন জেড ব্যান্ডটা আপনার এদিকে চলে আসবে, জেড ব্যান্ড যখন এদিকে চলে আসবে তখন তার সাথে সাথে এই যে অ্যাক্টিন ফিলামেন্ট এইটাও এই পাশে সরে আসবে। ঠিক আছে, এই পাশের মায়োসিনটা তখন কন্ট্রাকশন হয়, তো সব মিলে দেখা যায় এই অংশটা ছোট হয়ে যায়। তাহলে মাসেল কন্ট্রাকশন আই ব্যান্ড ছোট, এ ব্যান্ডের কোনো পরিবর্তন হবে না। আবার এই মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় এইচ জোন, এইচ জোনটাও কিন্তু ছোট। ঠিক আছে, তাহলে মাসেল কন্ট্রাকশন ছোট হবে হচ্ছে আই ব্যান্ড, মাঝখানের এই জোনটা এইচ জোন, সার্কোমিয়ারাল লেন্থ, এই তিনটা জিনিস মাসেল কন্ট্রাকশনে ছোট হবে। এ ব্যান্ডের কোনো পরিবর্তন হবে না। কারণ এ ব্যান্ডের মধ্যে কি মায়োসিনটা, মায়োসিনটাতে হচ্ছে আলাদা আলাদা কন্ট্রাকশন হচ্ছে, সুতরাং এই ব্যান্ডের কোনো পরিবর্তন হবে না। কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমি এখানে দেখাই, যে এইভাবে করে ক্যালসিয়াম বেরিয়েছে এখানে আসতেছে, এটি দিয়ে সে বের হয়ে সেটি করতেছে, আর মায়োসিনটা কন্ট্রাকশন হচ্ছে, দ্যাট ইজ পাওয়ার স্ট্রোক হচ্ছে, যার জন্য এভাবে করে সার্কুলেটটা ছোট হয়ে আসছে, কিছু অংশ ছোট হচ্ছে, কিছু অংশ বড় হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার উপরে মাসেল কন্ট্রাকশন মেকানিজম, যেটা মূলত মাসেল ফিজিওলজিতে পড়ানো কথা, তাহলে হয়তো পড়াইছে আপনি, আমি জাস্ট আপনাকে দেখাই। আচ্ছা, তো এখানে আমরা এবার আসি আবার এই জিনিসগুলো এখানে বলছে, এগুলো জাস্ট একটু দেখে নেব। সার্কোমিয়ার হচ্ছে রিপিটেটিভ ফাংশনাল সার্কিট অফ কন্ট্রাক্টাইল অ্যাডাপ্টারস, ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। আচ্ছা, ফিলামেন্ট কাকে বলে, জেড লাইন, এ লাইন, সেন্ট্রাল লাইটার একটা জোন যেটা হচ্ছে এইচ জোন, যেখানে অনলি মায়োসিন থাকে, এইটুকু অংশ, এইটুকু অংশ হচ্ছে এইচ জোন। এটাও কিন্তু মাসেল কন্ট্রাকশন ছোট। আচ্ছা, ইন লাইন, আই ব্যান্ড, এই সব কিছু এগুলো আপনাদের পরে দিয়েছে। এটা মাসেল ফিজিওলজিতে আসলে করতে পারছে।
আচ্ছা, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে আচ্ছা সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা মাসেলে থাকে সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক। ট্রান্সভার্স টিউবিউল টিউবিউল এটা কিন্তু আপনারা জানেন। ডিফারেন্স বিটুইন রেড এন্ড হোয়াইট ফাইবার এটা কিন্তু আপনাদের পড়তে হবে। তার সাথে সাথে ফাস্ট মাসেল ফাইবার এবং স্লো মাসেল ফাইবার এটা আপনাদের মাসেল ফিজিওলজি পড়ানো হয়েছে আশা করি। ওটাও কিন্তু আপনাদের পড়তে হবে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু রেড ফাইবার হোয়াইট ফাইবার। আচ্ছা, এই ছবিটা একটু দেখবেন ভিজুয়াল ইমপ্রেশন। আচ্ছা, এই পার্থক্যটা তো মাস্ট এবং এই পার্থক্যটা অনেকদিন থেকে করে আসছে। স্কেলেটাল কার্ডিয়াক এবং স্মুথ মাসেল, এদের মধ্যে স্কেলেটাল মাসেলে কিন্তু কার্ডিয়াক হচ্ছে সিঙ্গেল ওভার সেন্ট্রাল আর স্ট্রাইশন স্কেলেটাল এবং কার্ডিয়াকের থাকে সিঙ্গেল থাকে। ইন্টারকানেক্টেড ডিস্ক এর কার্ডিয়াক সার্কুলার স্কেলেটালের মুখোমুখি থাকে, কার্ডিয়াকের মুখোমুখি থাকে, স্মুথ এটা বানাতে থাকে। টি টিউবিউল স্কেলেটালে ট্রায়াড ফর্ম করে, কার্ডিয়াকে ডায়াড ফর্ম করে, স্মুথ থাকে। এগুলো বেশি ইম্পর্টেন্ট এর জন্য করে বলছি। সার্কোপ্লাজমিক রেটিকুলাম স্কেলেটালে ওয়েল রেগুলার, কার্ডিয়াকে পোর রেগুলার। সেল জাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কেলেটালে অ্যাবসেন্ট বা টাইট জাংশনও থাকতে পারে। কার্ডিয়াকে হচ্ছে ইন্টারকানেক্টেড ডিস্ক এবং স্মুথ হচ্ছে নেক্সাস। কানেক্টিভ টিস্যু স্কেলেটালে এপিমাইসিয়াম পেরিমাইসিয়াম মেটামাইসিয়াম, কার্ডিয়াকে শুধু এন্ডোমাইসিয়াম আর স্মুথে তেমন কিছু না। রিজেনারেশন স্কেলেটাল মাসেলের সামান্য রিজেনারেশন হয়, স্কেলেটাল মাসেলের যদিও রিজেনারেশন হয় না সাধারণত, সামান্য হতে পারে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্যাটেলাইট সেল। স্মুথ মাসেলের হতে পারে সামান্য, কিন্তু কার্ডিয়াক মাসেল হয় না, এই জন্য কিন্তু এমআই থেকে বেশি নার্ভেরও কিন্তু রিজেনারেশন হয় না, তবে হইতে পারে ইন কেস অফ পেরিফেরাল নার্ভ যেখানে সোয়ান সেল আপডেট আছে। অ্যাকশন অফ মাসেল এটা একটু করতে হবে। প্রাইম মুভার্স ডায়াগোনিস্ট একটা মাসেল যেটা আপনার মুভমেন্ট করতে পারে, এবং ব্রাকিয়ালিস মাসেল ইজ দ্য প্রাইম ফ্লেক্সর অফ দ্য এলবো জয়েন্ট, এটা হচ্ছে প্রাইম। আচ্ছা, অ্যান্টাগনিস্ট বা অপোনেন্টস হচ্ছে যে অপোজিট অ্যাকশন করতেছে, অপোজিট অ্যাকশন অফ প্রাইম মুভ। যেমন আপনার বাইসেপস ফিমোরিস অপোজিট অ্যাকশন অফ কোয়াড্রিসেপস মিড জয়েন্ট এক্সটেন্ড করবে, অর্থাৎ আপনার একটা জয়েন্টের সাপেক্ষে ধরেন ফ্লেকশন করতেছেন আপনি, ব্রাকিয়ালিস ফ্লেকশন করতেছে, তাহলে এক্সটেনশন করে ট্রাইসেপস, তাহলে ট্রাইসেপস হচ্ছে এলবোর ফ্লেকশনের জন্য অ্যান্টাগনিস্ট। ফিক্সেটর কি? ফিক্সেটর হচ্ছে একটা আইসোমেট্রিক কন্ট্রাকশন হয় কিছু মাসে, যেটা অন্যান্য মানে একটা জয়েন্টের মুভমেন্টের সময় সেই জয়েন্টটা ফিক্সড হয়। যেমন muscles attaching the shoulder girdle to the trunk contract as fixators to allow the blood flow. shoulder joint যেন blood flow সুন্দরভাবে move করতে পারে, synergist কি? যারা হচ্ছে একটা মাসেল আনকন্ট্রোলড মুভমেন্টটাকে প্রিভেন্ট করে। যেমন আপনি লং ফ্লেক্সর মাসেল, অর্থাৎ এলবো থেকে লং ফ্লেক্সর যেগুলো হাতে আসতেছে, যারা হচ্ছে ফিঙ্গারে ফ্লেকশন করতেছে, সেই ফিঙ্গারে ফ্লেকশন করার সময় কিন্তু রিস্টেরও ফ্লেকশন হবে। রিস্টের ফ্লেকশনটা যেন না হয়, রিস্ট যেন নির্দিষ্ট লেভেলে থাকে, সেই জন্য এক্সটেনশন মাসেলগুলো কিন্তু আপনার রিস্টকে এক্সটেন্ড করে সিনার্জিস্ট, অর্থাৎ আঙ্গুল কন্ট্রাকশনের জন্য দেখেন আঙ্গুল কন্ট্রাকশন করলে কিন্তু যে রিস্ট এক্সটেনশন, এটা হচ্ছে সিনার্জিস্টিক অ্যাকশন অফ দ্য এক্সটেন্সর মাসেলস। যে সকল মাসেলের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অবলিক, তাদের কিন্তু পাওয়ার বেশি রেঞ্জ করে। মোটর ইনফ্যাক্ট হচ্ছে মোটর, মাসেল স্কিনটা হচ্ছে নার্ভ টিস্যু থেকে বলি, নার্ভ টিস্যু থেকে আমাদের কিন্তু নিউরোলজি নিয়ে আলোচনা অনেক ডিটেইলসে পড়ানো হয়েছে, আর দরকার নেই, তাও একটুখানি তাকাও একজন দুজনের পার্থক্য করবেন। তারপরে হচ্ছে আপনার গ্লায়াল সেল, নিউরোগ্লায়া কি আছে এগুলো করবেন, নিউরনের তুলনায় 10 গুণ বেশি। আচ্ছা, এটা ক্লাসিফিকেশন আপনাদের নিউরো অ্যানাটমিতে পড়াইছি, এখানে না পড়লে অরিজিন কি কি আছে এটা একটু দেখতে হবে, এটা আমি নিউরো ফিজিওলজিতে পড়াইছি। নিউরাল প্লেস থেকে কারা কারা আছে, শন সেল বা নিউরোডেনোসাইট, তারপর স্যাটেলাইট সেল অফ গ্যাংলিয়া, এগুলো। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট হচ্ছে মূলত ফাংশন কি কি আছে এটা দেখতে হবে। when the cell is damaged astrocytes proliferate, এটাকে বলা হয় স্কার ফর্মেশন অফ সেল, যেটাকে আমরা বলি গ্লায়োসিস, ফাইব্রোসিস না বলে গ্লায়োসিস বলে। তাহলে সিএনএস এ যখন কোনো একটা নার্ভ ড্যামেজ হয় তখন সেখানে কিন্তু গ্লায়োসিস হয়, অ্যাস্ট্রোসাইট প্রলিফারেশন। আচ্ছা,
অলিগোডেন্ড্রোসাইট এটা হচ্ছে মূলত মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং এটা হচ্ছে সিএনএস এর মাইলিন শিট ফর্ম করে। এপেন্ডাইমাল সেল যারা হচ্ছে সিএসএফ সেক্টর। এগুলো আর বলতেছি না বেশি, কারণ এগুলো আমি আপনাদের পড়াইছি, এগুলো আপনাদের ফিজিওলজি অনেক সুন্দর। আচ্ছা, মাইক্রোগ্লিয়াল সেল এটা হচ্ছে মূলত ম্যাক্রোফেজ, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে এবং হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার দুই জায়গায় থাকে। এটা হচ্ছে ম্যাক্রোফেজের মতো ফাংশন। সোয়ান সেল বা নিউরোলেমোসাইট এটা হচ্ছে মূলত পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন শিট তৈরি করে এবং এখান থেকে কিন্তু পেরিফেরাল নার্ভের রিজেনারেশন হতে পারে। এটা কিন্তু নিউরাল ব্রেস ডেলিভারি এগুলো জানো। স্যাটেলাইট সেলের ফাংশন জানো। সরি, স্যাটেলাইট সেল এটা বললাম, এটা ফাংশন অফ দ্য গ্লায়াল সেল আপনাকে বলা। মাইলিন শিট এটা কিন্তু লাইকোপ্রোটিন এবং এটা কিভাবে ফরমেশন হয় দেখেন, সিএনএস অলিগোডেন্ড্রোসাইট এবং পিএনএস এর সোয়ান সেল, এখানে আপনাদের পড়াইছি নিউরন। আচ্ছা, এখান থেকে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের পার্থক্য একটু করতে হবে। একটা জিনিস দেখেন, সুপ্রারেনাল গ্ল্যান্ড এবং গোনাডস হুইচ হ্যাভ অনলি সিম্প্যাথেটিক সাপ্লাই, এই লাইনটা ইম্পর্টেন্ট। তারপরে sympathetic raises blood pressure, parasympathetic lower blood pressure. Sympathetic general constriction of the kidneys artery causing increase in supply to heart. Sympathetic এ হচ্ছে আপনার নিউরোট্রান্সমিটার হচ্ছে নরএড্রিনালিন, এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড উইথ সেক্রেটস অ্যাসিটাইল। সোয়েট গ্ল্যান্ড, স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেল, এগুলোতে কিন্তু আপনার মূলত হচ্ছে অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে আমাদের নিউরোট্রান্সমিটার যায় সিম্প্যাথেটিক হইল। আর অন্য সকল ক্ষেত্রে সিম্প্যাথেটিক নরএড্রিনালিন, প্যারাসিম্প্যাথেটিক সব ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন, এটা আমরা আপনাদের বলছিলাম। সিম্প্যাথেটিকের প্রিগ্যাঙ্গুলারি গুলো কিন্তু আপনার অ্যাসিটাইল কোলিন, পোস্ট গ্যাঙ্গুলারি গুলো হচ্ছে নরএড্রিনালিন, এগুলো আমরা আপনাদের সবই বলছি ডিআরএন ফরমেশন। প্যারাসিম্প্যাথেটিক সবই হচ্ছে অ্যাসিটাইল কোলিন, প্রিগ্যাঙ্গুলারি, পোস্ট গ্যাঙ্গুলারি। আচ্ছা, পিএনএস এর রিজেনারেশন অকার্স বাই সোয়ান সেল, সিএনএস এর কোনো রিজেনারেশন এবং এখানে অ্যাস্ট্রোসাইট প্রলিফারেশন করে গ্লায়াসিস করে। এবার আমি কিছু জিনিস দেখাই দিচ্ছি যেগুলো ক্যাপিলারি। ক্যাপিলারি ক্যাপিলারি না, আপনার হচ্ছে টোটালি এখানে ক্যাপিলারি বৈশিষ্ট্যটা কি বলবো, এন্ডোথেলিয়াম থাকে, এই জিনিসটা একটুখানি দেখবেন। এই চারটা ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল একটুখানি দেখার চেষ্টা করবেন রিডিং, কারণ এখান থেকে দু একটা প্রশ্ন আসছে। আর্টারিয়ালে কিন্তু এন্টিনাতে কানেক্টিভ টিস্যু মাসল থাকে। আচ্ছা, স্মল আর্টারিতে ভাসাল ইসলাম থাকে। তারপরে ভেনিউলের মধ্যে ভালভ থাকে। মিডিয়াম আর্টারিতে ব্যাকফ্লো হয়। লার্জ আর্টারির থিকেস্ট লেয়ার হচ্ছে অ্যাডভেন্টিশিয়াম। ঠিক আছে, এইভাবে করে এই যে যেগুলো চারকোনা বক্স দিয়ে রাখা, লার্জ ভেইনে প্রোমিনেন্ট ভালভ, মানে এই যে বক্স করে যে জিনিসগুলো আমি বলছি এই জিনিসগুলো। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লার্জ আর্টারি, থিকেস্ট লেয়ার হচ্ছে টেবিটা মিডিয়াম, এটা জানতে হবে। স্ট্রংগেস্ট লেয়ার হচ্ছে ক্লিনিক অ্যাডভেন্টিশিয়াম, এখানে বোথ ইলাস্টিক এবং কোলাজেন টাইপ অফ ফাইবার, এটা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে টিউবিকা অ্যাডভেন্টিশিয়াম, এখানে কিন্তু কোলাজেনাস টিস্যু থাকে লার্জ ভেইন। আর্টারিতে টিউবিকা অ্যাডভেন্টিশিয়াতে লেস কোলাজেন থাকে, ভেইনের ক্ষেত্রে টিউবিকা অ্যাডভেন্টিশিয়াম থিকার থাকে, লেস ইলাস্টিক টিস্যু থাকে। এটা জানতে হবে। মিডিয়া আর্টারির হচ্ছে থিকার। আচ্ছা, আরেকটা 5 স্টার টপিক, ক্যাপিলারির মধ্যে কন্টিনিউয়াস বা টাইট বা সোমাটিক ক্যাপিলারি লোকেশন, তারপর ফেরেস্ট্রেটেড বা ভিসেরাল ক্যাপিলারি লোকেশন এবং সাইনোসয়েড বা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি লোকেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেখান থেকে আমাকে পড়তে হবে ভালো। ফেরেস্ট্রেটেড বা ভিসেরাল ক্যাপিলারি যদি হচ্ছে বাইক, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে আচ্ছা, আই দিয়ে হচ্ছে ইন্টেস্টাইন, কে দিয়ে হচ্ছে কিডনি, আর ই দিয়ে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বি দিয়ে হচ্ছে ব্রেইন, থরাস প্লেক্সাস। ঠিক আছে, আর এর ক্ষেত্রে আপনার সাইনোসয়েডের ক্ষেত্রে বা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি হচ্ছে সাইনাস, সায়েন্স ল্যাব বলতে পারেন, সায়েন্স ল্যাব আমাদের ঢাকার একটা জায়গা। সায়েন্স হচ্ছে এস দিয়ে হচ্ছে স্প্রিন, এল দিয়ে লিভার,
এ দিয়ে হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস, এ দিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং বি দিয়ে বোন। ঠিক আছে, একই ধরনের বর্ণ কিন্তু দুই জায়গায় আছে, সুতরাং বাকি সব ক্যাপিলারি হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি বা টাইট ক্যাপিলারি আছে। আচ্ছা, সাইনোসয়েড ক্যাপিলারির পার্থক্য একটু পড়লে পড়তে পারেন। এয়ারওয়েজ উইদিন দ্য লাংস, কোথায় কি সেল থাকে একটু পড়লে পড়তে পারেন, অত ইম্পর্টেন্ট। আচ্ছা, লিভারের স্ট্রাকচারটা একটু পড়লে পড়তে পারেন। হেপাটিক লোবিউল কোনটাকে বলা হচ্ছে, সেন্ট্রালি থাকে সেন্ট্রাল ভেইন মেনিউল, আর চারিদিকে হচ্ছে হেপাটিক আর্টারিওল, পোর্টাল ভেইন এবং বাইল ডাক্ট। এই অংশটাকে বলা হয় হচ্ছে পোর্টাল লোবিউল, যেখানে হচ্ছে ড্রেইনস বাইল ফ্রম হেপাটোসাইট টু বাইল। ঠিক আছে, হেপাটিক অ্যাসাইনাস বলা হয় হচ্ছে এরকম জায়গা, যেখানে জোন 1 2 3, সেটা হচ্ছে অক্সিজেনেশন। এটা জাস্ট একটু দেখে রাখতে পারেন। আচ্ছা, হিস্টোলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড একটু দেখতে পারেন, কারণ থাইরয়েড গ্ল্যান্ড সিলেবাসে উল্লেখ আছে, সেই হিসেবে আজকাল থাইরয়েড থেকে কোশ্চেন হয় সেই জন্য। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা 5 স্টার টপিক, যদি আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, তারপর এটা বলবো। এই যে যেগুলো নীল কালি দিয়ে দেখানো সাবক্যাপসুলার ট্রান্সট্রাবিকুলার লিম্ফ সাইনাস, এটা কোথায় থাকে? লিম্ফ নোডে। ঠিক আছে, গ্রিপ কোথায় থাকে? প্যালেটাইন টনসিলে থাকে। লিম্ফ ভেসেল অ্যাফারেন্ট ডিফারেন্ট কোথায় থাকে? লিম্ফ নোডে থাকে। কর্টেক্স সেন্ট্রাল জার্মিনাল সেন্টার থাকে হচ্ছে লিম্ফ নোডে, স্প্লিন অ্যাবসেন্ট, প্যালেটাইন টনসিল অ্যাবসেন্ট। কর্টেক্স মেডুলা, এটাও স্প্লিন অ্যাবসেন্ট, প্যালেটাইন টনসিল অ্যাবসেন্ট, এগুলো জানতে হবে। আচ্ছা, হ্যাসেলস কর্পাসল থাকে থাইমাস, এটা জানতে হবে। পাল্প থাকে হোয়াইট পাল্প, রেড পাল্প, স্প্লিন, এটা জানতে হবে। এপিথেলিয়াল কম্পোনেন্ট অ্যাবসেন্ট থাকে লিম্ফ নোড। লিম্ফয়েড আর নোডিউলস প্রেজেন্ট ইন কর্টেক্স, এটা থাকবে হচ্ছে লিম্ফ নোডে। প্রেজেন্ট ইন হোয়াইট পাল্প, যেটা থাকবে হচ্ছে স্প্লিন। আর অ্যাবসেন্ট ফ্রম কর্টেক্স হচ্ছে থাইমাস, লিম্ফয়েড নোডুলস। প্লাজমা সেল প্রেজেন্ট ইন মেডুলা ইন কেস অফ লিম্ফ নোড, এগুলো আপনাকে জানতে হবে। এই চার্ট থেকে জাস্ট এই কয়েকটা পয়েন্ট আপনাকে একটু জানতে হবে, অনেক সময় কোশ্চেন আসতে পারে, বেশ ইম্পর্টেন্ট আমাদের জন্য, বাট তারপরে এটা করতে হবে। আচ্ছা, স্কিনের লেয়ার গুলো একটু পড়বেন, সিএলজিএসডি, সিএলজিএসডি, ঠিক আছে, এটা পড়বেন। আচ্ছা, এর মধ্যে কর্নিয়ামটা হচ্ছে প্রোটেক্টস এগেইনস্ট ফ্রিকশন এন্ড ওয়াটার লস, লুসিডাম হচ্ছে অনলি ইন থিক স্কিন, এটা ইম্পর্টেন্ট। গ্র্যানুলোসাম হচ্ছে ওয়াটারপ্রুফ লেয়ার, স্পাইনোসাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল থাকা। ঠিক আছে, সো এগুলো জানলে মোটামুটি হয় হিস্টোলজি থেকে। হিস্টোলজির আরো একটা জিনিস একটু আছে, আমি একটা আপনাদের বলে দিই। হিস্টোলজি থেকে যেগুলো বলছে এগুলো নোট দেয় না, যার আরো কিছু টপিক আপনাদের বলে দিব। যেমন মাসেলের শেপ, ঠিক আছে, ফিউসিফর্ম কে, বাইসেপিটাল কে, ট্রাঙ্কাল ট্রাইসেপিটাল কে, হ্যাঁ, প্রত্যেকটা শেপ গুলো এখানে আঁকা আছে, এগুলো কিন্তু আমার নিজের আঁকা, ফার্স্ট ইয়ার আছে, যেগুলো এখানে আঁকা আছে প্রত্যেকটা, এবং তার সাথে সাথে প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, এগুলো আমি আপনাদের পাঠিয়ে দিব, এখান থেকে কোশ্চেন আসতে পারে। কোয়াড্রিল্যাটারাল, ডাইগেস্ট্রিক, মাল্টিভেন্ট্রাল, প্রত্যেকটা শেপটা একটু দেখবেন এবং তার সাথে সাথে উদাহরণগুলো দেখবেন, এটা কিন্তু লাগবে। আচ্ছা, যেহেতু ছবি আঁকা আমার নিজের, আমি আপনাদের পাঠিয়ে দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখেন, এটা হচ্ছে কার্টিলেজের 3টা টাইপ সম্পর্কে এখানে একটু বলা আছে, এটা একটু দেখে রাখবেন, এটা সেলিন্ড্রেজার বই থেকে। হাইলেন কার্টিলেজ হচ্ছে মোস্ট কমন কার্টিলেজ, যেখানে টাইপ 2 কোলাজেন থাকে। ইলাস্টিকে হচ্ছে ইলাস্টিক ফাইবার থেকে টাইপ 2 কোলাজেন থাকে। ফাইব্রো কার্টিলেজে টাইপ 1 কোলাজেন, এটা ইম্পর্টেন্ট। পেরিকন্ড্রিয়াম হচ্ছে ডেন্স কানেক্টেড টিস্যু, নট প্রেজেন্ট ইন আর্টিকুলার কার্টিলেজ, এখানে টাইপ 1 কোলাজেন থাকবে, ভাস্কুলার সাপ্লাই থাকবে, নার্ভ সাপ্লাই থাকবে, লিম্ফেটিক সাপ্লাই। আচ্ছা, ইন্টারভার্টিব্রাল ডিস্কের হিস্টোলজি, এটা একটু লাগবে, এগুলো সব সেলিব্রেজার। আচ্ছা, এখানে দুইটা মেজর কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসিস, একটা হচ্ছে নিউক্লিয়াস ফাইব্রোসিস। অ্যানুলাস ফাইব্রোসিসটা হচ্ছে পেরিফেরাল কার্টিলেজিনাস পার্ট, মেসেনকাইম থেকে আসে, টাইপ 1 কোলাজেন। নিউক্লিয়াস পালপোসাস হচ্ছে সেন্ট্রাল কম্পোনেন্ট, জেল লাইক ম্যাট্রিক্স এটা, এখানে হাইলুরোনিক অ্যাসিড থাকে, টাইপ 2 কোলাজেন থাকে, ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা খুবই। এটা হচ্ছে এমব্রায়োনিক নোটোকর্ডের একটা ডেরিভেটিভ, এটা আপনারা জানেন। ফাংশন কি ইন্টারভার্টিব্রাল ডিস্কের, এটা একটু দেখুন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন ইন্টারভার্টিব্রাল ডিস্কের হচ্ছে, এটা হচ্ছে 1/5 অফ দ্য টোটাল লেন্থ অফ দ্য ভার্টিক্যাল কলাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যত চিকন হয়ে যাবে, ভার্টিক্যাল কলাম ছোট হয়ে যাবে, মানুষের দৈর্ঘ্য কিন্তু কমে যাবে। আচ্ছা, বিভিন্ন ধরনের বোনস এর একটা ব্যাপার এখানে আছে।
মিনিয়েচার লং বোনের উদাহরণ কি কি আছে, যাদের অ্যাক্টিভ ডিভাইসেস থাকে। মডিফাইড লং বোন কারা কারা আছে, যাদের নো মিডলারি ক্যাভিটি। শর্ট বোন কারা কারা আছে, ফ্ল্যাট বোন কারা, ইরেগুলার বোন কারা, নিউমেটিক বোন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। আচ্ছা, সেসাময়েড বোনের পার্টিকুলারিটি এগুলো আপনাকে পড়তে হবে। এটা হচ্ছে টেন্ডন অফ দ্য মাসেলে থাকে, অসিফাই আফটার বার্থ, ডিভয়েড অফ পেরিওস্টিয়াম, এবং হচ্ছে অ্যাবসেন্স অফ অ্যাডাপশন সিস্টেম। এক্সাম্পল কি কি আছে এটা আপনাকে পড়তে হবে। প্যাটেলা, পিসিকর, কি কি আছে প্রত্যেকটা আপনাকে একটু করে দেখতে হবে। রাইডার্স বোন একটা আছে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে কোথায় থাকে, এগুলো জানতে হবে। আচ্ছা, লাইন অফ গ্র্যাভিটি কোথা দিয়ে যায় দেখেন, এটা হচ্ছে আমাদের এই অ্যাকাউস্টিক নিয়াটাস দিয়ে যায়। তারপরে আচ্ছা একটা জিনিস, প্রাইমারি কার্ভেচার কোনটা, যেটা হচ্ছে বাচ্চা অবস্থা। একটা বাচ্চা কিন্তু এরকম সামনের দিকে এরকম গোল হয়ে থাকে, তাহলে এই সামনের দিকে গোল হয়ে থাকা অবস্থায় আমার এইরকম যে আমার কার্ভগুলা, এগুলো সবাই হচ্ছে আমাদের প্রাইমারি কার্ভ। যেমন হচ্ছে আপনার থোরাসিক কার্ভ প্রাইমারি, স্যাক্রাল কার্ভ এটা প্রাইমারি। পরবর্তীতে দাঁড়াইতে গেলে কি হয়, তার লাম্বার কার্ভেচারটা তৈরি হয়, এটা হচ্ছে সেকেন্ডারি কার্ভ। হাড় সোজা করলে তখন সার্ভাইকাল কার্ভেচার তৈরি হয়, এটা হচ্ছে সেকেন্ডারি কার্ভ। তাহলে সার্ভাইকাল এবং লাম্বার যেটা সামনের দিকে এরকম করা, এটা হচ্ছে সেকেন্ডারি, বাকি দুটো হচ্ছে প্রাইমারি। তাহলে এটা সার্ভাইকাল কার্ভেচার দিয়ে যাবে, থোরাসিক কার্ভেচারের সামনে দিয়ে আসবে লাইন অফ গ্র্যাভিটি। লাম্বার কার্ভেচার দিয়ে যাবে, স্যাক্রাল কার্ভেচারের সামনে দিয়ে আসবে, হেড অফ ফিমারের পেছন দিয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার নি জয়েন্টের সামনে দিয়ে যাবে, অ্যাঙ্কেল জয়েন্টের সামনে দিয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনে আসে না, লাইন অফ গ্র্যাভিটি কোন দিক দিয়ে যাবে। ঠিক আছে, এই ছবিটা জানলে আপনার কিন্তু মনে থাকবে জিনিসটা। আচ্ছা, কয়েকটা অ্যাডভেন্টিশিয়াস ভার্সা আপনারা পড়ে রাখবেন এখান থেকে। ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার একদম ইনফিনিটি স্ট্রাকচার একটা টপিক। ঠিক আছে, কার্টিলেজিনাস স্ট্রাকচার কারা কারা আছে, আর্টিকুলার ডিস্ক, মেনিস্কেট, লেনার ল্যাপ্রাম। লিগামেন্ট কারা কারা, লিগামেন্ট অফ টেরিস অফ হিপ জয়েন্ট এবং ক্রুশিয়েট লিগামেন্ট অফ নি জয়েন্ট। মাসল টেন্ডন, এটা বেশি ইম্পর্টেন্ট, লং হেড অফ বাইসেপস এন্ড শোল্ডার জয়েন্ট। টেন্ডন অফ পপিটিয়াস নি জয়েন্ট এবং ল্যাটারাল টেরিবার্ট। এগুলো হচ্ছে মাসল টেন্ডন যারা জয়েন্টের মধ্যে আর্টিকুলার ফ্যাক্টর। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। স্কেলেটাল মাসেলের যে টাইপস, যেটা আমি ছবি দেখাচ্ছিলাম, এটা একটুখানি একবারে দেখে নিতে পারেন। এটা জাস্ট ওই ছবির সাথে মিলাই নেবেন। আচ্ছা, গলগি টেন্ডন অর্গান, এটা একটুখানি করবেন, এটা যদি নিউরোলজি অংশ। গলগি টেন্ডন অর্গান হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর লোকেটেড এট দ্য ইন্টারফেস বিটুইন মাসেল এন্ড ইটস টেন্ডন, surrounded by a capsule filled with several large collagen bundles, some of which extend beyond the capsule and insert into the tendon. Some extracranial muscle fibers may attach to receptors collagen bundle. Each receptor receives a single large myelinated sensory fiber that loses its myelination acting as it enters the capsule. Function কি, মেকানোরিসেপ্টরস ইনভলভড ইন প্রোপ্রিওসেপশন। এটা প্রোপ্রিওসেপশন অর্থাৎ একটা টেন্ডন বা মাসেল বা জয়েন্ট কোন পজিশনে আছে এটা বুঝতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এইটুকুই মোটামুটি হিস্টোলজি থেকে আমি যা পড়াইছি, আমার মনে হয় এর বাইরে কিছু আসার কথা না, কিছু মধ্যে না। ইনশাআল্লাহ এটুকু আপনারা যদি বুঝাই নিতে পারেন তাহলে সহজ হবে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি হিস্টোলজি শেষ হলো। আমি আপনাদের পরবর্তীতে কোশ্চেনগুলো দিয়ে দিব। পরবর্তী ক্লাসে আপনাদের সবার সাথে আবার ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই